দরজাটা চাপায় দাও। স্টার্ট হয়েছে? হ্যাঁ। ওকে দাও। ওদেরকে দাও। এটাকে নিয়ে আসতেছি। আজ সব বন্ধুদের জন্য একটু এই সময় আসতে হলো, এমনি একটু ইচ্ছে করছিল খুব বেশি। সবসময় তো লিখি, সবসময় কথা বলি, সবসময় অনেকের প্রিয় হই, অপ্রিয় হই, প্রিয় অপ্রিয় সবার জন্যই আমি আজকে এই সময় একটু আসলাম। সাথে আছে আমার ওই যে পরিবারের সদস্য, আমাকে প্রথম নাস্তেনাবুদ বানিয়ে ফেলেছে, নিচ থেকে তাকে তুলতে হয়েছে। এই যে আমার ক্লিওপেট্রা, ওই যে তাকাও, খুব মোটি। সে কখনো সে খাবে না, সে দেখবে, খুঁজবে, ওয়াচ করবে, তারপরে এদিকে তাকাবে, ওইদিকে তাকাবে, এক্সপেরিমেন্ট সবসময় যেন সে একজন, মানে আমি তাকে মাঝে মাঝে এমন আবার বলি এটা কি ডাকা ঠিক হচ্ছে। তাকে কোনো সময় আমি আবার আইজাক নিউটনও ডাকি, তারপরে আর্কিমিডিসও ডাকি, তারপর অনেক কিছুই ডাকি। পুরো এক্সপেরিমেন্টের মধ্যে সে থাকে, পুরা যেন একটা মানুষ সে। জানি না, আমি সব মানে আমি বলে ফেললাম, আমার অপরাধ ভুল ত্রুটি সব মার্জনীয়। তো উনি আমার সাথে সারাক্ষণই থাকেন, আমার দুষ্ট অবাধ্য সন্তান, আমার মেয়ে। সে কিছু খাবে না, সারাদিন উপাস থাকে। তার নাম ইভি। এই যে তাকাও, তাকাও, সবাইকে হাই বলো, আমার সাথে সবাইকে হাই বলো, হাই বলো। দেবলিনা আছে, দেবলিনা রায়, ও ফারুক আহমেদ, দেবলিনা রায়, তারপরে আরো কুমার ইউ সিনহাকে দেখেছি ত্রিপুরার। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকে আমার দুইটা দুষ্ট অবাধ্য সন্তান, আমি প্রথম নিচে নেমে উঁচুর খেয়ে তাকে আমি নিচ থেকে তুললাম, আমার পায়ের কাছে এসে বসে আছে। আর আরেকটা আছে, আসুন আমি নিয়ে আসছি আরেকটাকে। এই যে আবার আরেকটা, এই যে ওই যে তাকা তাকা তাকা, দেখ 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 দেখ, সবাইকে উইশ কর, হাই কর, হাই কর। এটা হলো কার্ফেট, এটাকে কার্ফেট, এটার নাম কিউই। কিউই নাকি একটা ফল, নিউজিল্যান্ডে নাকি কিউকে বলে, কিউকে বলে নিউজিল্যান্ডে একটা ফল। 3টা দেশে নাকি কিউই নামে একটা ফল আছে। তো আমার বড় মেয়ের এটা হলো ইভি, আর এটার খেলার পার্টনার এটা হলো 2.5 বছর, সাদাটা। আর এটার খেলার পার্টনার এটা হলো, এটা মা বাবা কাউকে চিনে না, আমাদেরকেই চিনে। এটার মা বলেন, বাবা বলেন, সব আমরা, এবং আমরাই তার সবকিছু। কার্ফেট তার নাম, তার নাম কিউই, একটা ফলের নামে নাম দিয়েছে আমার মেয়ে। এরা আজকে দুইজন আমার সাথী, দুইটা অবাধ্য সন্তান। আর একটা অবাধ্য সন্তান আছে আমার সাথে আজকে, চুম্বনের আর্দ্রতায় ওয়াটার কালার। এটাকে প্রসব দিয়ে আমি যা বিড়ম্বনায় পড়েছি না, কি বলবো। আজকে অনেক কথা বলতে আসছি, একটু সময়, বেশিক্ষণ থাকবো না, আধা ঘন্টা থাকবো না লাইভে। এই যে আমার কিবি, ইবিকে নামায় রাখছি। ইবি আমার নাচতে নাবুদ করে ফেলতেছে, আমার লাইফ টাইপ সব নষ্ট করে দিবে, আমার পা দিয়ে ধাক্কা মেরে সব ফেলে দিবে। এই যে আমার কার্ফেটটাকে দেখাচ্ছি, এটা খুব দুষ্ট। এটা মা বাবাকে, ভাই বোনকে জন্মের পরে 2 মাস পাইছে। তারপর আমার সাথে, আমার মেয়ের সাথে দুইটা খেলনা নিয়ে আসছি, এবং এসির নিচে সারাক্ষণ থাকবে, সারাক্ষণ আমাদের লেজে লেজে ঘুরবে, সারাক্ষণ আমাদের পায়ে পায়ে ঘুরবে, কোনো কাজ করতে দিবে না। আমার মেয়ে অফিস করবে 3 ঘন্টা 4 ঘন্টা মেয়ের পায়ের কাছে, মেয়ের মুখের দিকে তাকায় থাকবে, কোনো ডিস্টার্ব করে না। আমার মেজুমে অফিস করতে পারে না, সারাক্ষণ তারা পায়ের নিচে বসে থাকে। কতক্ষণ না দেখলে দরজার সামনে গিয়ে গন্ধ শুকবে। নিচে থাকলে, 4 তলায় থাকি, লিফট, কেউ নিচে থাকলে আমাদের ঘরের মানুষ সে গন্ধ শুকে দরজা। এবং এত কান্না করে, কোথাও গিয়ে যদি একটু রেখে যাই, ঘরে অভ্যস্ত হয়ে গেছে, এরা খুব ট্রেন্ড, কিন্তু এত কান্না করে বলার মতো না। কু কু করে কান্না করবে, যেন কলেজাটা চিড়ে খায়। আজকে লাইভে আসলাম,
কি করব বলেন, ভালোবাসার কাঙ্গাল কে না, আমি খুব ভালোবাসার কাঙ্গাল। এরা আমাকে এত অকৃত্রিম ভালোবাসা দেয় জানেন। আমার জীবনে অনেক কথা আজকে অল্পতে বলি। আমি 5-6টা ছেলেকে এনেছিলাম। আমি চেয়েছিলাম যে আমার কাছে থাকবে, আমাকে একটু হেল্প করবে, বিএ পাশ করতে চায়, এমএ পাশ করতে চায়, যা কিছু চায় তার জীবনের সেটেলমেন্ট আমি খাই না খাই আমি তাকে সেটিং করে দেবো, সে আমার সাথে থাকবে। গরিবের ঘরে চেয়ে এনেছিলাম। আমার জীবনে অনেক স্ট্রাগল, আমার লাইফ। আমি 6-7টা ছেলেকে এনেছি, 8টা, সব মিলে 8টা হিসাব করেছি আমি সেদিন। 8টা ছেলেকে আনা। বাবা কি বসে থাকে আমার পায়ের কাছে, বসে থাকো। এই যে প্রথম ওরা নিচে গেছিল, আমি আবার উল্টাই গিয়ে আমি ওদেরকে তুলতে হয়েছে। তোমার ইবিকি নিয়ে যাও, উইশ করে দাও, হাই 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 হাই, সবাইকে বাই বাই বলে দাও, বাই বাই বলে দাও, বাই বাই বলে দাও, বাই বাই। আমার স্পেশাল সময়ের জন্য 2জন সঙ্গী আজকে বাই বাই বলে দাও, বাই বাই বলে দাও। এই যে বাই বাই, এই যে বাই বাই, এই যে বাই বাই, যাও বাই বাই। আচ্ছা এবার নামাই দিচ্ছি, ওদেরকে নিয়ে যাও। এবার আমি চশমাটা পরি। চশমা পরি নাই, ভাবছিলাম একটা টিপ দিব, খুঁজে পাচ্ছি না। সবসময় কি শুধু কবিতা লিখবো, পারিবারি কথা বলবো? টিপ খুঁজে পাচ্ছি না, টিপ দিতে পারছি না, চশমাটাও পরি নাই, তারপরে সুন্দর করে সাজতেও পারি নাই। শাড়িটা আমার মেয়ে দিয়েছে নতুন, আড়ং থেকে, মেজো মেয়ে দিয়েছে, গিফট করেছে। আর এই 2-3টা গিফট পাইলাম। বড় মেয়ে দিলে একটা বেডশিট, বেড কাভার, তাও আড়ং থেকে। আর মেজো মেয়ে শাড়িটা দিয়েছে, তো পড়লাম। আচ্ছা যাই হোক, আজকে 3টা অবাধ্য সন্তানকে নিয়ে আসছে। 3টা হইলো আমার ইভি, কিভি, আরেকটা অবাধ্য সন্তান বড় বাজে, চুম্বনের আর্দ্রতা ওয়াটার কালার, আমার প্রসবিত সন্তান। এটা আজকে সন্ধ্যাবেলা আমার মাথাটাকে বিগড়িয়ে রেখেছে। আজকে সন্ধ্যাবেলা আমার মাথাকে খুব প্রেশারে রেখেছিল সে। প্রেশার কেন আমি বলি, আজকে একটা কবিতা দিয়েছে আমার টাইম লাইনে, চুম্বনের আর্দ্রতায় ওয়াটার কালার। আপনারা সবাই পড়েছেন। কি পরিমাণ মানুষের ভালোবাসায় সিক্ত হয়েছি। আইব্রুতে আজ দেইনি কাজল, লিপস্টিক নেই টুটে, সিঁদুর শূন্য স্মৃতি আমার নেই কপালে টিপ, দেইনি মুখে ফাউন্ডেশন, গোলাপি রোজ গালে। এখন যে ব্যাপারটা নিয়ে আমি সব সময় যেটা নিয়ে সমস্যায় পড়ি, আজকে ভাবলাম যে আমার ভালো লাগছে আজকে সন্ধ্যা থেকে এই কবিতাটা আমি 2-3টা গ্রুপে দিই। সন্ধ্যাবেলা আমি শুয়ে অন্ধকারের মধ্যে একটা গ্রুপে, সাহিত্যের গ্রুপে কবিতাটা দিয়েছি। কিরকম মাথাটা আমার বিগড়েছে দেখেন। আমাকে তো আপনারা সবসময় শুধু বাপ গম্ভীর কথা বলতে দেখেন। আমার এই চুম্বনের আর্দ্রতা ওয়াটার কালার কবিতাটা ডিক্লাইন করেছে। তো আমি জানালাম যে আগে 3বার করেছি ডিক্লাইন আমার পোস্ট। আবার তোমরা যদি তোমাদের গ্রুপে যদি আমি লেখা না দিই, তাহলে তোমরা বলো যে আমি দেই না, তোমাদেরকে অ্যাভয়েড করি। কিন্তু তোমাদের সাহিত্য গ্রুপগুলোতে কেন এত রাজাকারের রাস্তা না? চুম্বনের আর্দ্রতায় ওয়াটার কালার। আজকে চুম্বনের আর্দ্রতায় অবাধ্য সন্তানটাকে নিয়ে আসছি। চুম্বনের আর্দ্রতা ওয়াটার কালার একটা কবিতার নাম আমার। এই কবিতাটা আমার টাইম লাইনে আছে। এবং এই চুম্বনের আর্দ্রতা ওয়াটার কালার বললে বাংলা মিশনে বই প্রকাশের দিন বাংলা মিশনেও ফেলে দিছিল। 2টা ছেলে পায়ে হাতে ধরছে বইমেলায় যে আপনারা বইটাকে ডিসপ্লে করেন বাংলা মিশনের টিমের মধ্যে। কিন্তু প্রধান যে আজহার নাম আজহার ভাই, আমি শ্রদ্ধা রেখে বলছি, তিনি বইটা দেখাবেন না। এইটাই নাকি সমাজ নষ্ট হবে, এটা নাকি সন্তান নষ্ট হবে। এটি নিউজ, 21 টেলিভিশন সারা রাত দেখিয়েছে। তারা আমার স্টেটমেন্টে মুগ্ধ। সেই 2012 সালের ঘটনা। বইটা আমি লিখেছি 2011 সালে নভেম্বর ডিসেম্বরে। 12টা মৃত্যু প্রেমের কাব্য। আমি খুব তাড়াতাড়ি কথা বলছি কারণ আমি বেশিক্ষণ থাকবো না। এখন যেইখানে যাই, চুম্বনের আর্দ্রতা। সেলিনা হোসেন প্রখ্যাত সাহিত্যিক বললেন এই নামটা আপনি কোথায় পেলেন? 3বার প্রশ্ন করেছিলেন। সুলতানা কামাল তাকিয়েছেন, এত সুন্দর নাম। সাহিত্য কাকে বলে? সাহিত্য সবার জন্য না। আজকে কঠিন কথা বলছি না, কিন্তু আনন্দ থেকেও মানে কঠিনও হয়ে যাচ্ছে। সাহিত্য সবার জন্য না, সাহিত্যের জন্য বুঝতে সাধনা লাগে। চুম্বনের আর্দ্রতা ওয়াটার কালার আমার কেন কারাগারে গিয়ে মানুষে পাথরে চুমু খায়, মানুষে তার মেয়ের মাথায় চুমু খায়, মানুষে তার ছেলের মাথায় চুমু খায়, বাবা তার স্ত্রীর মার মাথায় চুমু খায়, তারপরে স্বামী তার স্ত্রীর মাথায় চুমু খায়, প্রেমিক প্রেমিকা মাথায় চুমু খায়, গালে চুমু খায়। চুম্বনের আর্দ্রতা ওয়াটার কালার হলো ভালোবাসার রং যেন স্বচ্ছ হয়, ট্রান্সপারেন্ট হয়। এখন কিছু অশ্লীল লোক আছে, এরা সাহিত্যও বুঝে না, ফাইটও বুঝে না। এরা সাহিত্য সংগঠন খুলে বসে আছে, সব রাজাকারের আস্তানা। এবং চুম্বনের আর্দ্রতা ওয়াটার কালার, কমলিনীর একটি রাত। আমি লিখেছিলাম ব্লাউজের হুক, আর বেশি যেই নেই। ব্লাউজের হুক স্পর্শ করবে কিনা, শার্টের বোতাম খুলবে কিনা, 2-3টে সাহিত্য গ্রুপ ফেলে দিছে। তো এগুলো হইলো যে ওরা কি সাহিত্য চর্চা করবে? এইগুলা তো হইলো যে রাজাকার একটা সিন্ডিকেট বানায় রাখছে সাহিত্য সংগঠন খুলে পয়সা লাগে না তো ইচ্ছা মতো সাহিত্য গ্রুপ খুলছে। এখন আমরা গেলে আমাদেরকে অন্যভাবে অপমান করে, বিভ্রান্ত করে, চেয়ার দিতে কার্পিণ্য করে, চেয়ার থেকে উঠে বক্তৃতা যখন দিতে যাব তখন চেয়ারটা দখল করে
সাহিত্য সংগঠনে যাই, আমার ব্যাগ সামনে আমাকে ডাকছে, আমি বক্তব্য দিতে গেছি, আমি উঠে বক্তব্যটা দিয়ে এসে দেখি আমার চেয়ার পাশের চেয়ারে বসা, আমার চেয়ার এসে দখল করে ফেলছে। কতক্ষণ পরে চেয়ারটা খালি পেয়ে আমি বসতে গেলাম, নাক সেদিন জন্ম হয়েছে, নাক দিয়ে দুধ বের হয়, দললে ওদারে আমি ঘুরাতে পারবো। সে আমাকে বলে এটা ওনার চেয়ার। আমি বললাম আমার ব্যাগটেক সব আছে, আমি বক্তব্য দিতে গেছি, আমার চেয়ার দখল করে ফেলছে। এই হলো সাহিত্য সংগঠন, এই হলো সাহিত্যিক। এখন আমার সৌভাগ্যক্রমে আর দুর্ভাগ্যক্রমে আমি তো সাহিত্য সংগঠনে চলে আসছি, আমি ঢুকে গেছি সাহিত্যের মধ্যে, আমি বের হবো কিভাবে? সেই চুম্বনের আর্দ্রতা, ওয়াটার কালার। এখন চুম্বন মানে অশ্লীলতা। এরা এত সাহিত্যিক হয়ে গেছে, এরা এত বড় মাপের সাহিত্যিক। আরে আগে মানুষ হ, তারপর সাহিত্যের জায়গায় আয়। সাহিত্য তো সাধনার জিনিস, জন্ম থেকে ঐশ্ব শক্তি নিয়ে আসতে হয়, আর অর্জন করলে সারা জীবন সাধনা করতে হয়। এখন চুম্বনের আদ্রা, আজকে সন্ধ্যাবেলা মিজাজটা কিন্তু খুব গরম ছিল, ভেবেছিলাম আজকে পরিবারটা লাইভে আসবো, কিন্তু আমি ভালো থাকতে পারলাম না। আমাকে কেউ ভালো থাকতে দিচ্ছে না, আমার একটু সময় নাই। আমি যা এন্টারটেইন করি আপনাদেরকে, আমার ছোট মেয়েকে ওদিন বলছিল, আমি বলছিলাম আমি ছেড়ে দিব সমস্ত ফেসবুক, আমি মানে কাট আপ করে দিব। বলে কি মা, আমি বলছি না আমার তো কোনো আউটপুট নাই, শুধু মানুষের শত্রুতা। বলে কি মা তুমি এন্টারটেইন করো, মানুষের তো ভালোবাসা পাচ্ছ, মা তুমি কেন ছাড়বে? এই ছোট মেয়েটার কথায় আমি রয়ে গেছি। কিন্তু আরে চুম্বনের আর্দ্রতা, ওয়াটার কালার, যেইখানে যাই সেখানে। তারপরে নারায়ণগঞ্জ দৈনিক সংবাদ চর্চা, এটার একটা সমালোচনা উঠলো। ওখানে উনি ওনার বাংলা মিশনের যে বইটা ফেলে দিয়েছিলেন অশ্লীলতা বলে, এখানে ওনার কিছু ফলোয়ার্স ছিল, ওনার তখন আমাকে নিয়ে আমতুল্লাহ চুন্নু সত্য ঘটনা এগুলো বলছি। বলে কি দিদি ভাই আপনি তো ওই নামটা লিখে তো এখানে অনেকের ফলোয়ার আছে, অনেকে তো খুব রাগ যখন কলামটা ছাপা হয়েছে। আমি বললাম কি বলবো, যা সত্য তাই। বইটা ফেলে দিছিল উনি বাংলা মিশন, তারপরে এটিএন নিউজ দেখিয়েছে। এগুলো কিন্তু আজকে কিন্তু আমি কিন্তু আনন্দ থেকে বলছি, এই চুম্বনের আর্দ্রতা নিয়ে, ওয়াটার কালার নিয়ে। যেখানে যাই সেখানে এটা। ওই দিন সেদিন ফেসবুকে একজনকে চুম্বনের আর্দ্রতা, ওয়াটার কালার বলছি, আমার প্রথম কাব্যগ্রন্থ, আমার সাথে ঝগড়া লাগাই দিছে। ও আরেকটা মজার ঘটনা, এক পুলিশ অফিসার, আমার লয়ার ফ্রেন্ড, তো পুলিশ অফিসার বলে কি এই বইটা আমি একটু বই নিব, তো উনি নিল। তো উনি বাসায় নেওয়ার পর ওনার ওয়াইফ বলে আস্তাগফিরুল্লাহ গফুরাল্লাহ, এই বই কেমনে দিল এই মহিলা তোমাকে? এই মহিলা খুব পারভার্টেড মহিলা। এখন নাম চুম্বনের আর্দ্রতা, ওয়াটার কালার। এখন পুলিশ অফিসার বলে কি আচ্ছা আনসি পড়ো না, ও তো পড়ে নাই, ও তো পুলিশ ব্যস্ত না, এখন ব্যস্ত থাকে। এখন তার বউ পড়ে বলে কি আল্লাহ যা সুন্দর লেখা লিখছে মহিলা, তোমার ওই মহিলার আর কয়টা বই বেরিয়েছে তুমি দেখো তো। এরপরে আমার শিশির ভেজা গোলাপের কান্না বেরিয়েছে, মহিলা নিয়ে গেছে তার জামাইকে দিয়ে। এরপরে আমার কি বরফ চাঁদের বেরিয়েছে, মহিলা নিয়ে গেছে। 3টা বই। এরপরে আমার দহনকালের সমাজ বইটা বেরিয়েছে, মহিলা নিয়ে গেছে। এখন চুম্বনের আর্দ্রতা, ওয়াটার কালার। চুম্বনের আর্দ্রতা, ওয়াটার কালার মানেই হইল যে এখানে শুধু পারভার্সন, শুধু পারভার্সন। আরে ছেলের মাথায় চুম্বক আস না, ওখানে কি পারভার্সন? আরে মেয়ের মাথায় চুম্বক পারভার্সন। যারা এখন পর্যন্ত 2012 সালে বইটা প্রকাশ হয়েছে, আমি কারো কাছে যাই না, আমি কোনো কাউকে কারো পা চাটি না, কিন্তু এখন পর্যন্ত মানুষের শ্রদ্ধায় ভালোবাসায়। সেদিন আমাকে গাজীপুরের নারায়ণগঞ্জের প্রত্যন্ত অঞ্চল থেকে একজন ফোন করে, বারবার ফোন করে বলে কি আমাকে কল্যাণী ডাকে, কল্যাণী কল্যাণী তুমি কি লিখলা চুম্বনের আর্দ্রতা, ওয়াটার কালার? আমি বললাম আমি লিখেছি শেষেই শৈশবে যেদিন পরিদের সাথে এসেছি, কেঁদেছি, কথা বলেছি, মায়ের পাজরে পাহারায় দেখেছি, মুখে দুধের বোতলের নিপুল নিয়ে চপ চপ শব্দ করেছি, আনমনে সেদিনও আমি তোমাকে চেয়েছি। তুমি কি লিখলা? আমার বয়স তো 70 থেকে 19 বছরে চলে আসে। আমি বলি আহারে সেটাই। এই হলো আমার দুষ্ট সন্তান চুম্বনের আর্দ্রতা। বলে কি ডক্টর কামাল বাংলা বিভাগের চেয়ারম্যান, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বিভাগীয় প্রধান, তিনি বলেন কি লিখেছে কল্যাণী, আপনাদের কেমন লেগেছে জানি না, আমার তো খুব ভালো লেগেছে। লিখেছে লিখেছে আচ্ছা, আদৌ শিকি করে তিলে তিলে জমানো ব্যাংক ব্যালেন্সে কাঙাল হয়ে বেঁচে থাকার মাঝে অর্জিত মেধা মননের খনিতে দুতুরার বিশ্বের মতো জ্বালাময় যন্ত্রণার দিনগুলোতে উষা লগ্নে কাকডাকা ঘুরে গাছ থেকে তোলা মাটিতে ঝরা কুড়ানো ফুল ভর্তি সাজিতে তালে তালে মন্ত্র উলুধ্বনিতে আমি ঢালিব তোমার বেদিতে। আজ ভালোবাসার বাণ্ড মন্থন করিব, আমার কাশ্মীরি শালের অর্ধেকটা জড়াবো তোমার পিঠে। জয়পুরি চাদর বিছানো বিছানায় মসলিন ঢাকা শরীর মাগিবে তব স্পর্শ। আজকে সন্ধ্যাবেলা আমার 19তম বেচের এক বন্ধু ফোন করেছিল দেশের বাইরে, কানাডা থেকে। সেও আজকে আমার এই চুম্বনের আর্দ্রতা, ওয়াটার কালার এই কবিতাটা পড়েই সে ফোন করেছে। আচ্ছা যাই হোক, তারপরে হলো যে আমি লিখেছি সাথে চুম্বনের আর্দ্রতা, ওয়াটার কালার। একটু কথা বলে আর আমার মাকে নিয়ে 2টা কথা বলে আমি বের হয়ে যাব। এই যে এই বইয়েরই লাইন,
রাজা দিয়েছিল পানির তোরে তার রানীর প্রাণ, আমার চোখের পানির গভীর বন্দরে নাই কাহারও আনাগুনা। নীরব নির্জন বাসমান জাহাজে, কাঠের কেবিনে জাহাজের সার্চ লাইটের আলোর বিড়ে তোমার আমার বাসর। মধুচন্ডিমায় আমি বাসাবো বেলা সাগরে, গাঁদা ফুলে আচ্ছাদিত দোলনায় দুলিব দুজন, মাস্তুল ধরে জাহাজের ছাদ, ভোজনের তালিকা সাজাবো কুড়ালে রূপচাঁদা আর লবস্টারে। আমাদের উদ্যানে গোলাপ, বেলি, রজনীগন্ধা, চন্দ্রমল্লিকা, ডালিয়া গন্ধে সৌরভ ছড়াবে, আমাদের হাতের চুয়া পানি হবে গোলাপ জল। পাউডার তৈল স্নোতে করিব সিঞ্চন, অদর নিতম্ব তোমার চুমুতে পুলকিত হব, তোমার বুকের পাজর হবে আমার বালিশ। প্রশান্তির ঘুম, নিঃশ্বাসের গরম বাতাস গামিবে তোমার বুকের লুম। ঝরে ঝরে বৃষ্টিতে আমার একা করে চাদরে মুড়িয়ে দেব আমার ক্লান্ত দেব, মশার বয়ে খাটাবো মশারি। গভীর রাতে আমার তৃষ্ণা মিটাতে গ্লাস ভরা পানি রাখবো আমার শিওরে। আমার শতক্ষণ কেড়ে নিয়েছে যে পাষণ্ডরা, তোমার প্রেমে বেশি একদিনের শিখি পাল্লায় মেপে পরাভূত করব, পাশে থেকে জন্ম জন্মান্তরের আলো আধারের নীরব যুদ্ধে। আচ্ছা, এখানে পারভার্সন কি পেলেন? আমরা কেউ করি না এগুলা? আমরা বাসরের স্বপ্ন দেখি না? আমরা বুকে মাথা রেখে শুই না? হ্যাঁ, এখানে পারভার্সন যে মানে সাহিত্য জগতে ভরে গিয়েছে এই সমস্ত লোকজন। সেলিনা হোসেন কিন্তু বলেছেন এই বইয়ের নাম আপনি কোথায় পেলেন, 3 বার প্রশ্ন করেছেন। কিন্তু এই পৃথিবীর এই মানুষ রূপী কিছু কি বলবো এদেরকে, এরা বলে এটা নাকি আজকে ফেলে দিছে। আমার এই কবিতাটা আজকে একটা সাহিত্য গ্রুপ থেকে ফেলে দিয়েছে, আজকে ফেলেছে সন্ধ্যাবেলা। 2-3টা গ্রুপে অ্যাকসেপ্ট করেছে যারা সাহিত্য বুঝে, সাহিত্য বুদ্ধা। আর এই আমার আইডিতে আছে, চুম্বনের পড়বেন আপনারা, চুম্বনের আর্দ্রতা ওয়াটার কালার। তারপরে এখানে এইটা মন থেকে দেহ থেকে দেহাতীত, জীবনের গল্প, বিমূর্ত ভাবনা, সত্য ঘটনা, সবচেয়ে বড় কথা। এগুলো কিন্তু আমি কিন্তু কারো লেখা পড়ে বায়াসড হয়ে আমি লিখি নাই, এগুলা কিন্তু আমার শরীর মন থেকে। আজকে আমি লাইভে এসে এটা বলছি, আমার প্রত্যেকটা লেখা আমার শরীর মন থেকে উৎসারিত। আমি নিজ থেকে সৃষ্টি করেছি এগুলা, আমি কারো থেকে ধার কর্য করে আনিনি, কারো কিছু পড়িনি আমি। আজকে আমি বলেছি আমার এক বন্ধুকে কানাডায়, হে বিধাতা দাও একটি মন পূর্ণ করে শ্রেষ্ঠ উপহার, মনের নান্দনিকতায় তাই হোক মধুপূর্ণ মৌচাকের মতো মনের শ্রেষ্ঠ নান্দিমুখ। আমি আপিল করেছি বিধাতাকে, আমাকে একটা সুন্দর সুস্থ মনের মানুষ দাও। আমি চতুর্দিকে জর্জরিত হিংস্র হায়ানাদের জ্বালায় আমি বিধাতাকে বলেছি 50 হবে এই শ্মশানে নয়, শ্মশানকালী একটা পরিবারের মা আমি, চতুর্দিকে আমাকে জ্বালাচ্ছে সবাই। এগুলো আমার জীবন, আমার জীবন থেকে উৎসারিত। আমি কোনো ধার কর্য করিনি, কাউকে চুরি করিনি। আমি সব না, আমি শিক্ষাবিদের সন্তান। আমার বাবা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজির মাস্টার ডিগ্রি। আমি বক্তৃতা দিতে যাই যখন সাহিত্য সম্মেলনে গিয়ে চেয়ার থেকে উঠে গেলে আমার চেয়ারটা দখল করে, আবার 15 বছর 22 বছর 24 বছর 25 বছরের নাক দিয়ে ঘুরে এগুলাকে নাক দিয়ে নাকে মুখে দুধ বের করতে পারবো, এগুলো আবার আমাকে বলে, আমি গিয়ে বসতে বলে আপনি উঠে যান। আমি বললাম আমার চেয়ার তো এটা, আমি এখানে বসেছিলাম, এটা খালি ছিল, পাশের থেকে এসে বসে গেছে, বলে কি না এটা সিস্টেম, এটা নাকি সিস্টেম। সাহিত্য সংগঠন যারা অর্গানাইজার তারা নাকি জানে আপনি উঠে গেলে আপনার চেয়ার আরেকজন দখল করে ফেলবে। আর এই চেয়ারে বসবি যে, মঞ্চে বসবি যে, আগে অর্জন কর নিজের যোগ্যতা, ওইটার জন্য সাধনা লাগে। সাহিত্য সমাজটাকে নষ্ট করলো কিছু প্লে বয় আর কলগার্ল। আজকে আমি বলতে বাধ্য হচ্ছি, এটা 20 বছর আগে আমি চট্টগ্রাম বলছিলাম, সাহিত্য সমাজটাকে নষ্ট করলো কিছু প্লে বয়। এটা সাহিত্যিক না, সাহিত্যিক না, সাহিত্য নামদানি কিছু কলঙ্ক। মাফ করবেন আমাকে, অনেক দিয়েছি আমি, কি পেয়েছি? হ্যাঁ পেয়েছি আমি ভালোবাসা, এইটাই তো চাই। ওই যে বললাম 15 দিন হয়নি, 1 সপ্তাহ আগে আমার মেয়ে বলেছে না মা তুমি যাবে না, তোমাকে এত মানুষ ভালোবাসে, তারপর তো কারো মন জয় করে পারি না। আরে সাধনা করে সাহিত্যিক হও, ওটার জন্য জ্ঞান যুগ, ভক্তি যুগ, কর্মযুগ, সাধনা যুগ, ত্যাগ যুগ সব লাগে। শিল্প পুঁজি করে আজকে ব্যবসায় নেমে গেছে প্রতারকরা, মেট্রিক পাস করতে পারেনি সম্পাদক হয়ে গেছে। মানুষের টাকা বলে রাইটারদের টাকা দুঃখে দুঃখে রাইটাররা মরছে, রাইটারদের টাকা নিয়ে প্রত্যেক মানুষ প্রকাশক এখন এক একটা মেট্রিক পাস আন্ডার মেট্রিক পাস প্রকাশক হয়ে বাড়ি গাড়ি চা খাচ্ছে, গাড়ি খাচ্ছে। আমার কত টাকা মেরে দিচ্ছে, আমাকে বই পর্যন্ত দেয় নাই। এখন আমি যদি এগুলো মুখ খুলি আমি খারাপ হয়ে যাব। আমার এত সব ভালো কাজ কেউ চোখে দেখে না,
মাফ করবেন, আজকে বড় কথা বলতে আসিনি, কিন্তু কথা বলতে বসি সংবরণ করতে পারেনি। চুম্বনের আর্দ্রতা ওয়াটার কালার নিয়ে পুলিশ অফিসারের বউ বলছিল, আল্লাহ আস্তফুর আল্লাহ আস্তফুর আল্লাহ, এই বই তোমাকে কিভাবে এই ভদ্র মহিলা দিল। আজকে মিরাজটা আমার, আমি আজকে খুব মিষ্টি মিষ্টি কথা বলতাম, সবার সাথে খুব ভালো ব্যবহার করতাম, কিন্তু আজকে সন্ধ্যাবেলা ঝগড়া করেছি, এই আমার কবিতাটা ফেলে দিচ্ছে এই জন্য। ইয়াং ছেলে, অল্প অল্প, সাহিত্য বুঝে না, সাধনা বুঝে না, কিচ্ছু না। আর আর সারা রাজাকারের সিন্ডিকেট এক একটা সাহিত্য গ্রুপে, এরা এরা আমাদের সাথে মানে চলতে চায়। আমরা গেলে আমাদেরকে অসম্মান করবে, আমরা গেলে আমরা বিভ্রান্তির শিকার হব, আবার আমাদেরকে ছাড়বেও না, আমাদের ইমেজও কাজে লাগাবে। আবার আমরা যদি যোগাযোগ না করি, লেখা দেওয়া বন্ধ করি, তাহলে আবার আমাদেরকে আবার পাল্টিও মারবে। যাই হোক, মাপ চাই, অনেক কথা বলে ফেললাম, এটা সবার মঙ্গলের জন্য, স্বার্থের জন্য বললাম। বয়স তো আর কম হলো না, 55 চলতেছে, 55 চলতেছে। 87 এর মাস্টার্স, 81 না 81 এর মেট্রিক। আরে আমার মেয়েকে বিয়ে দিলে এখন নাতি নাতন 4-5 বছরের হয়ে যেত, 5-7 বছরের হয়ে যেত, আমি যদি মেট্রিক ইন্টারমিডিয়েট ফার্স্ট ইয়ারে বিয়ে করতাম। সাহিত্য সমাজের কিছু প্লেবয় আর কলগাল, তোর মানুষ হয়ে যা, মানুষ আগে মানুষ হ। সাহিত্য কাকে বলে বুঝ, জান, তারপর সাহিত্য চর্চা কর। আমাদের সাথে টাকা দিতে আসবি না, আমার কৃষি মেলায় আসবি না, আমাকে কেউ ডাকবি না। তোদেরকে বলছি, সেই মুষ্টিময় 2-4-5 জনকে, 10 জনকে এতদিন দিয়েছি, কোনোদিন গরম কথা বলিনি, বড় কথা বলিনি। সমাজ ভৌগোলিক প্রাকৃতিক ভাবে উঁচু নিচু আছে। মান্যমানতা প্রাকৃতিক ভৌগোলিক, ঈশ্বরের দান, আল্লাহর দান, রসুলের দান, হাদিসের দান, কোরআনের দান, গীতার দান। বড়কে বড় মনে করা, বড়কে মানা, বড়কে শ্রদ্ধা করা। নাক টিপলে দুধ বের হয়, তুই আমাকে বলবি এটা এটা এটাতে উনি বসছে, উনি বসবে কেন? উনি তো পাশের চেয়ারে বসা ছিল, আমি বক্তব্য দিতে গেছি, উনি শুধু মানে একদম সাইডে, একদম প্রথমে এসে ওনার ক্যামেরা দেখানোর জন্য উনি আমার চেয়ার দখল করছে। আবার আমি যখন বসতে বলছি গেছি আমি, তখন আমাকে বলে নাক টিপে দুধ বের করা যায়, বুঝছস? তোদের মতো প্লেবয়দেরকে আমি কত মারায় আসছি, বলার মতো না। একটা মেয়ের চলার পথ মসৃণ করে দিবি। মঞ্চ, প্রত্যেকটা জায়গায় 8 জন, 10 জন, 15 জন, 20 জন পুরুষ বসে থাকে, কয়টা মেয়ে বসে রে? মেয়েদেরকে চেয়ারই দেওয়া হয় না। সব জায়গায় মেয়েদের প্রতি বৈষম্য। মাকে সম্মান করতে জানো, বোনকে সম্মান করতে জানো? মা বোনকে সম্মান করে তারপর আমাদের পাশে আসিও। আমরা তো যেতেই চাই না, আমাদেরকে ডেকে ডেকে নেই, আমরা যেতেই চাই না। ইদানিং 4-5টা গ্রুপ থেকে আমি বেরিয়ে আসছি, কারণ এদের সাথে চলা যাবে না। এদের মান নাই, মর্যাদা নাই, সম্মান নাই, শ্রদ্ধা নাই, কিচ্ছু শিখাই নেই। আর মা বাবা শিখাইলেও এরা গ্রহণ করে নাই। সবাইকে শ্রদ্ধা ও ভালোবাসা, আমাকে মাফ করে দিবেন। আজকে সন্ধ্যাবেলা আমার মুডটা খারাপ হয়, এই কথাগুলো বলছি, সাহিত্য জগতে এই কথাগুলো বলা খুব দরকার ছিল, আজকে আমি বলতে চাইনি। কিন্তু আমি ওই যে কবিতাটা আমার ফেলে দিয়েছে, সভাপতির সাথে কথা হয়েছে, আর সেদিন আরেকটা গ্রুপে আমার ওই যে কমলিনীর একটি রাত কবিতাটা ফেলে দিছে। অবাক হয়ে যাবেন, সাহিত্য গ্রুপে আমি ফজলাতুন্নেসা মুজিবকে নিয়ে আমার একটা লেখা আছে, কত সাধনায় 26 বছর জেলে কাটায় প্রিয়তমার যে প্রিয়জন আছড়ে পড়ে গুমড়ে মরে লক্ষ কোটি স্বপন। ফজিলাতুন্নেসার জন্মবার্ষিকীতে এই কবিতাটা আমি একটা সাহিত্য গ্রুপে দিয়েছি, ওনার একটা ছবি দিয়েছি, ওনার ছবি, সেই কবিতাটা ফেলে দিছে। ফজিলাতুন্নেসা মুজিবকে নিয়ে লেখা কবিতাটা ফেলে দিছে। এরা বলে সাহিত্য চর্চা করে। একটা গ্রুপে আমি, আমাকে হাতে পায়ে ধরে তাদের এখানে আমি প্রত্যেকদিন আমি মনিটর করতাম। আমি আমার কোনো কাজ নাই তো, আমি এখানে আমাকে মানে পুরো একটা মেট্রিক পাস, একটা দুঃখ লাগে, একটা 21 বছর 20 বছরের লোকের সাথে আমাকে কাতারে নিয়ে নামাইছে। একটা গ্রুপে আমি দিছি, বঙ্গবন্ধুকে নিয়ে একটা লাইভ করেছিলাম, একটা গ্রুপে দিছি, ফেলে দিছে। মানে এগুলোর আমি ডকুমেন্ট রাখছি না, জাস্ট আজকে বললাম, আমি এগুলো নিয়ে ইয়ে করতে চাই না। তেমন মানে আতি ফাতি নেতা, রাজনীতির মঞ্চে যেরকম সাহিত্যের মঞ্চ অনলাইনে এসে মানে মানে বুভুক্ষ উপাসী একটা প্রকাশনা সংস্থা বের করে ফেলতেছে, একটা বইয়ের সম্পাদক হয়ে যাচ্ছে, এইটা করছে ওইটা করছে, মানে পুরা ধর্মকে এনে রাজনীতিতে পুরা একবারে পুরা সাহিত্য তো সাহিত্য, ওখানে তো ধর্ম আসেই না, সেকুলারিজম। পুরা সাহিত্যের মধ্যে পুরা ধর্ম, হ্যাঁ ধর্ম ব্যবহার করব আমি সাহিত্যকে ফার্স্টে রেখে, আমি ধর্ম ব্যবহার করি না, আমি করি না। আমার প্রত্যেকটা লাইনে লাইনে ধর্ম মিথ্যে।
আমি মোহাম্মদকে ব্যবহার করি, মহাভারত ব্যবহার করি, আমি গ্রিক সভ্যতা ব্যবহার করছি, আমি করছি তো। কই আমার লেখা নিয়ে তো কেউ কোনদিন কমপ্লেন দেয় না। আর আমি তো একতরফা কোনো ধর্ম নিয়ে পড়ে থাকি না। আর সকাল বিকাল শুধু ধর্মীয় পোস্ট, মেসেঞ্জারে শুধু ধর্মীয় পোস্ট। ভাই মাপ চাই, আমি আজকে খারাপ হয়ে গেছি। আমার খারাপের তো আমার তো ভালো থাকার দরকার নাই। এরা আমি কিছু চাই না, পাঁচটা দালাল হতে চাই না আমি এই দেশে। এদিকে কথা বলবো, ওইদিকে কথা বলবো, রত দেখবো, কলাও বেচবো না। আমি সবসময় এক নৌকায় পা দিয়ে হাঁটি। সুতরাং ভাই আপনারা এসব করবেন না, এসব করবেন না। সাহিত্য সাধনার জিনিস, ভজন ভক্তি ত্যাগ মার্গ সবকিছু জিনিস। যোগ্যতা অর্জন করেন। আপনি চাইলেই চেয়ারে বসলেই আপনাকে মানবে না, মুখ টিপে আসবে। শুনেন, আমি কিছুদিন আগে একটা সাহিত্য সম্মেলনে গিয়েছিলাম। আজকে বলা ভালো না, আমি কান ধরে বলছি। আমার কানের কাছে এসে 10 জন বলছে, দিদি ভাই আপনার বক্তব্য শুনলাম, আমরা তো এখানে কোনো যোগ্য মানুষ দেখলাম না, যেটুকু নিলাম শুধু আপনার থেকে নিলাম। এই কথাটা 10টা যেই সাহিত্য সম্মেলনে আমি যাই এই কথাটা আমাকে বলে। যেটুকু পাই আপনার থেকে পাই দিদি ভাই, যেটুকু পাই আপনার ভালো লাগার থেকে পাই, আপনার কথা থেকে পাই, আপনার থেকে বলে তো ছেলেরা আমাকে। আমি কেন মিথ্যা কথা বলবো? আমার বাবা মা মিথ্যা কথা বলা শিখায় নাই, বিধাতা আমার উপরে আছে। যাই হোক, অনেক কঠিন কথা বললাম, আমাকে মাফ করে দিবেন। আমি বিনম্র শ্রদ্ধা। শুনেন, মানুষে অপরাধ করে মাপ চাইলে কিন্তু মাফ করে দিতে হয়। আমি যদি অপরাধ করে থাকি আমাকে মাফ করে দিবেন। তো দেখি মুস্তারি ওয়াজ করছে, মুস্তারি বেগম, টিয়ার খান তামিম ওয়াজ করছে, আমার প্রিয় ছোট ভাই চিরাংবারের। অত্যন্ত তার অনেক কিছুতে আমি পোস্ট দিতে পারি না। টিয়ার খান তামিম, আই লাভ ইউ মাই ব্রাদার, আই লাভ ইউ। তোমার সব পোস্ট আমি দেখি, তুমি খুব পপুলার একজন মানুষ। আমার বন্ধু এমডি রহিম দেখছে, মুস্তারি দেখছে, কানাই দত্ত দেখছেন, জীবন চক্রবর্তী আমার পছন্দের একজন মানুষ, আবু সেন ওয়াচিং, কি SIDDH, সিদ্ধার্থ দাস ওয়াচিং, রশিদ সরকার ওয়াচিং, শিবুদুস বণিক। আমি ভাবতে থাকি আর আপনার এই বই কোথায় পাবো। আমি বই দিব, আমি পুরো বই আমি অনলাইনে আছে, পুরো কবিতাগুলো আমি দিব। রাজা, অপদীপ্ত, তারপরে আমাকে রুকসানা আক্তার, আসসালামু আলাইকুম। আমার আপাটা, এই রে আমার চট্টগ্রাম বারে রুকসানা, দেবলিনা তুমি এমনই সুন্দর, আর কিছু লাগে না। দেবলিনা রে, বউ দেবলিনা আমি খুব খারাপ হয়ে গেছি রে। আজকে আমি খুব খারাপ হয়ে গেছি। সন্ধ্যাবেলা সবাই আমার মনটা খারাপ করে দিচ্ছে। শওকত চৌধুরী, জীবন চক্রবর্তী, তারপরে রতন দা, আমার চট্টগ্রামের দাদা, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের রতন দা। আজকে সবার কথা বলবো। রতন দা, আমি কলকাতা গেছি, আমাকে 2 দিন, বৌদি আর দাদা আমাকে 3 দিন রেখেছে। দাদা যা কষ্ট করেছে জীবনে, প্রথমে আমি বড় ভাইয়ের স্বাদ উপভোগ করেছি। আমার পাসপোর্ট নিয়ে, আমার টিকিট করে, গাড়িতে করে আমাকে দক্ষিণেশ্বর নিয়ে গিয়েছে আমার রতন লাল সাহা। আমাকে বেলুর মঠ নিয়ে গেছেন দাদা। আমাকে বৌদি আমাকে কত রকম রান্না করে কি মানে খাওয়া। সেলিম আহমেদ, চমৎকার উপস্থাপন। আমাকে দেবলিনা, সবার জন্য আজকে আসছি। জীবন, আমি অনেক রাগ করে কথা বলছি, আমাকে তোমরা সবাই মাফ করে দিও। আমি 100 বার, 1000 কোটি বার তোমাদের করকমলে মাফ চাচ্ছি। জীবন চক্রবর্তী, দেবলিনা, তারপরে রশিদ সরকার, জীবন চক্রবর্তী, সেলিম আহমেদ ওয়াচিং, মাহফুজা রহমান ওয়াচিং, আমার বন্ধু ডেইজি হোসেন ওয়াচিং, জীবন চক্রবর্তী, আমার উনি 20তম বেচের। ফেসবুক এমন একটা জায়গা, আজকে আমি 21তম বেচের একটা মেয়েকে খুব ভালোবাসতাম আমি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের, কিন্তু সে যাবত আমার কাছে মনে হয় স্ক্রিনশট আছে, 10 বার লিখছে, দিদি আমি তোমার সব পোস্টে কমেন্ট করি, তুমি আমার কোনো পোস্টে কমেন্ট করো না। তো সে আমাকে শুধু নাইস এরকম কমেন্ট করে, কিন্তু আমি তো সময় পাই না। তো আমি সেদিন 10 দিন, এটা এই 1 সপ্তাহ আগেও লিখছে, তো সেদিন আমি লিখেছিলাম যে এইভাবে ফেসবুকে ওপেন বলা ঠিক না, আমি কমেন্ট করি না, আমি সময় পাই না বোন, আমি তো করি কমেন্ট তোমাকে, তুমি আমার লেখায় কমেন্ট করো, এইভাবে বলিও না। তখন সে আমাকে ব্লক করে দিয়েছে। আজকে দেখলাম সে, আমি বলি এই মেয়েটাকে দেখি না কেন, সে আমাকে ব্লক করে দিই। জীবন চক্রবর্তী আমাকে এখানে, জীবন চক্রবর্তী, মাহফুজা রহমান, সেলিম আহমেদ, মোবাইলটা পড়ে যাবে, আমি আজকে সময় পাচ্ছি না। আমি সারাদিন সন্ধ্যাবেলা আমার 2-3 ঘন্টা চলে গেছে এইগুলায়। এই যে বই নিয়ে গন্ডগোল, এই কবিতাটা ফেলে দিছি, আজকে খুব মাইন্ড করেছি আমি এই কবিতাটা। এই চুম্বনের আদত ওয়াটার কালার নিয়ে আমি বহুত বলে মনে থাকি। আমি এত ভালো মানুষ না, আমি যা বলার ক্লিয়ার কাট বলে ফেলি, আমাকে মাফ করে দিও কেউ যদি কষ্ট পাও। তুমি 2টা বই প্রকাশ করে ফেললে, আর 2টা ম্যাগাজিন বাইর করে ফেললে, আর তুমি প্রকাশ হয়ে গেলে, তার অর্থ এটা নেই যে তুমি খুব বড় সাহিত্যিক। তোমাকে আমি একবার মাথায় নিয়ে নাচবো, আর তুমি একদম সিনিয়রদের উপরে খবরদারি করবে।
তোমার যোগ্যতা তোমার আমি জানি তো, তুমি কে কি এগুলো আমি জানি তো। আমার বয়স তো 55 চলতেছে। বাংলাদেশে বললাম তো প্রধানমন্ত্রী জননেত্রী আমার মায়ের মতো আমার শেখ হাসিনা, ওনাকে আমি 2বার পেয়েছিলাম চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে, ওনার সামনাসামনি বসেছিলাম, ওনার অটোগ্রাফ আমার কাছে আছে। উনি আসছিল না, আমরা তখন মাস্টার ডিগ্রি, আমাদের মাইনুদ্দিন হাসান চৌধুরী কেন্দ্রীয় কমিটিতে আছে, তারা সবাই আনছিল 400 নির্বাচনে, আমরা তখন একদম সামনে বসা, উনি আমাকে তখন আমার ওনার অটোগ্রাফ আমার কাছে আছে। আর 2008 সালে চট্টগ্রাম বারে মাননীয় প্রধানমন্ত্রী গিয়েছিলেন আমাদের একটা মানে ভবন উদ্বোধন করতে, তখন আমি 4 নম্বর না 5 নম্বর হতে ছিলাম, প্রোটোকলের ব্যাপার থাকে। মাননীয় প্রধানমন্ত্রীকে 2বার আমি সামনা থেকে দেখেছি। আর বাংলাদেশের এমন কোনো মন্ত্রী মিনিস্টার নাই তাদের সাথে আমি একদিনের জন্য হইলো, একটু সময়ের জন্য হইলো আমি কথা বলি নাই, অনেকের সাথেই। তাই সঞ্জিত সেনগুপ্তকে 2বার আমি কাছে বসে কথা বলেছি, শামীম চৌধুরী এসেছেন, ওনার সাথে কথা বলেছি, আসনা লোক ইনু থেকে শুরু করে তারপরে সবার সাথেই ছবি আছে, আনিসুজ্জামান, হাবিবুর রহমান, তারপরে বিনোদ বিহারী চৌধুরী আমার চট্টগ্রামের, আজকে তাদেরকে স্মরণ করছে, আমার আপা জেসমিন সুলতানা পারু, প্রফেসর রীতা দত্ত, তাদের মতো মানুষ সবার সাথে সবাই আমাকে চিনেন। সিলেটের শফিকুর রহমান চৌধুরী সাংসদ থেকে শুরু করে, ঢাকায় চট্টগ্রামে নারায়ণগঞ্জ ডক্টর শফিউদ্দিন আহমেদ থেকে শুরু করে আফম ফকির, মির্জা জলিল, তারপরে তোমার এই যে ম্যাজিস্ট্রেট রুকনুদ্দৌলা, বাকি নাই, সবার সাথে কথা হয়েছে, কোনো কাজে না কর্মে সবার পাশে আমি গিয়েছি, আমাকে সবাই চিনে। আমাকে ইয়াং জেনারেশন চেয়ার একবার দিবে আর একবার তুলে নিবে আর একবার অসম্মান করবি, দরকার নাই তো, তোদের কাছে আমার যাওয়ার দরকার নেই, তোরা আমাকে ডাকস কেন? এই আমরা নিয়ে বড় হয়েছি, আমরা সব সময় বড়দেরকে অনুসরণ করেছি। রান্নাঘরে রান্না করতাম, একটা কাগজ ছিঁড়ে ছিঁড়ে ওখানে পড়তাম, আমার তো কোনো পরিচয় নাই। আমি এমএ পাস করেছি ইংরেজি সাহিত্যে, আমার কোনো পরিচয় নাই, এমএস গৃহিণী, এই পড়ে ওখানে রান্নাঘরে ঘামে আমার মাথা ঘুরেছে, আমি ওখানে বসে সাধনা করেছি, একটা জিনিস পড়েছি আবার নাই, অর্ধেকটা তো পড়তে পারলাম না। আমি কখন এরকম হবো? ওই দিন আমি চট্টগ্রামের দিয়ে কল্পনা লালা দিদি, নাম করার ক্লাসিক্যাল আর্টিস্ট, দিদিকে বললাম, দিদি সব ছেড়ে দিয়ে ঘরে ঢুকে গেছেন, আমি একদিন আপনাকে অনুসরণ করতাম যেদিন আপনি খুব গান করে বেড়াতেন, আমি দিদিকে এইরকম মানুষকে সম্মান দেই, আমি মানুষকে ফলো করেছি, শ্রদ্ধা করেছি, মানুষকে থেকে জেনে নিয়ে শিখে, জন্ম থেকে শিক্ষাবিদের সন্তান আমি, শিক্ষা করে আজকে যে আমার কবিতায় 2-4 জন মানুষ শ্রদ্ধা দেয়, আমার সৃষ্টিকে মানুষের বুকে, আমার বন্ধু মুশারফ রিগান, আমার বন্ধু এই যে সিনা সাকি, আমার বন্ধু এই যে জাহাঙ্গীর করিম নিউ ইয়র্ক থেকে, এরা কত শ্রদ্ধা করে আমার লেখা। মুশারফ কিরকম শ্রদ্ধা করে মুশারফ রিগান, এরা 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 জানে আমি সাধনা করে দূর আসছি, আমি সাধনা করেছি, আমি প্রত্যেক মানুষকে ফলো করেছি, বড়দেরকে শ্রদ্ধা করেছি, এখনো করি। আনিসুজ্জামান 16 বছর আমৃত্যু আমার বন্ধু, 4 সাল থেকে উনি আমার আমৃত্যু, 25 ফেব্রুয়ারি ওনার সাথে আমি লাস্ট কথা বলি, 16 ফেব্রুয়ারি 2020 উনি মারা যান, 16 ফেব্রুয়ারি লাস্ট দেখা, 25 এপ্রিল ওনার সাথে লাস্ট কথা, এবং 14 মে উনি মারা যান 2020। আমৃত্যু আমার বন্ধু। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে বাংলা বিভাগে উনি টিচার ছিলেন, আমি ইংলিশ বিভাগের স্টুডেন্ট। উনি বাংলা বিভাগে ঢুকছেন বেরোচ্ছেন, পাঞ্জাবি পরা শাশ্বত সৌম্য একজন ভদ্রলোক, আমি ইংলিশ বিভাগে পড়তাম। উনি আমার তখনই আমাকে ফলো করেছিলেন 2004 সালে। আমার মনে হয় যেন সবসময় আমার মনের মধ্যে তার উনার স্মৃতিটা, আমার মনের মধ্যে, আমার যেহেতু মণিকুটে আমার তার মুখটা আমার রয়েছিল সেই 1985 সাল। 2004 সালে যখন তিনি ঢাকায় শামসুর রহমানের স্মরণ সভায় আসলেন, তখন মঞ্চ থেকে উনি বারবার আমাকে দেখছেন, তো আমি গিয়ে বললাম তাড়াহুড়া, উনি 6টার ফ্লাইটে চলে যাবেন, আমি মঞ্চ থেকে নামলেন, বললাম আমি সামনে বসছিলাম, বললাম যে স্যার আপনি আমাকে এত দেখছেন কেন, চেনা চেনা লাগছে? বলে কি ঠিক তাই? আমি বললাম আপনি বাংলা ডিপার্টমেন্টের টিচার ছিলেন, আমি ইংলিশ ডিপার্টমেন্টের ছাত্রী ছিলাম। এরপর থেকে 2004 সাল থেকে 2020 আমৃত্যু আমি আনিসুজ্জামানের বন্ধু। আমি জানি আনিসুজ্জামানের সাথে কিভাবে চলতে হয়, আমি জানি একজন শিক্ষাবিদের সাথে কিভাবে চলতে হয়, আমি জানি আমার মাপ কতটুকু, আমি জানি তার মাপ কতটুকু। মানুষের সাথে আগে চলাফেরা শিখতে হবে, সম্পর্ক হইল লালন করার, ধারণ করার, চর্চা করার। সম্পর্কটা খালি ইউজ করার না, টুকা দিয়ে ফেলে দেওয়ার না। এই জন্য আমি খুব খারাপ হয়ে গেছি, আমি সবার থেকে এখন দূরে চলে আসছি। সম্পর্ক চর্চার, সম্পর্ক লালনের। উনি আমার গ্রুপে লেখা দিচ্ছে না, উনি আমার গ্রুপে আসে না, এটাতে সম্পর্ক নষ্ট হয় না। বুঝতে হবে ওনার অবস্থান, উনি ব্যস্ত মানুষ, সংসার, আমি বলছি আমার 3টে সংসার, ঢাকায় 2টা বাসা, কি করবো আজকালকার বাচ্চারা, ওরা যার যার স্বাধীনতা চায়, ফ্রিডম চায়। আমার মেয়েরা 2টা আলাদা আলাদা বাসা, তারা সারাক্ষণ অফিস মিটিং নিয়ে থাকে। আমার হাজব্যান্ড চট্টগ্রাম, আমি কিরকম টেনশনের মধ্যে থাকি। আমি একটু আগে বাজারে ছিলাম, তুমি আমার উপর গুসা করে ফেললা, তুমি তোমার মতো করে আমাকে ব্যবহার করবে। তুমি 30 বছরের নয় 35 বছরের, আমার বয়স তো 55, না হয় তোমার বয়স 40 বছর,
না হয় তুমি আমার চেয়ে বেশি শিক্ষিত, না হয় তুমি কম শিক্ষিত। শিক্ষা মানুষের মেজারমেন্ট না, শিক্ষা মানুষের মাপকাঠি না। মানুষের মাপকাঠি হলো তার সাধনা, তাকে বুঝতে হবে, মনস্তাত্ত্বিক মন। কিন্তু আমি ওই যে বললাম, সৌভাগ্য বা দুর্ভাগ্যক্রমে আমি সাহিত্য জগতে জড়াই গেছি। এখন আমাকে ওই সাহিত্য সমাজের কিছু প্লে বয় আর কলগালকে নিয়ে চলতে হয়। এরা আমি সাহিত্যিকরা, আমি বলছি তো, চট্টগ্রামে বলে আসছি, এরা সাহিত্যিকরা ফাহিত্যিকরা, আর সাহিত্য সমাজের কিছু কলগাল আর প্লে বয়, এদেরকে নিয়ে চলতে হয়। না চললেও তুমি সমস্যা। আমি জানি আজকে আমি এখানে এগুলা বলছি তো, আর একটা সাহিত্য সম্মেলনে গেলে আমাকে আবার কটাক্ষ করবে। আরে কি বলবো, কিছু দিতে গেলেই সমাজে বিড়ম্বনা, মায়ের খাইতে হয়, মায়ের খাইতে হয়। যাই হোক, ওই যে সন্ধ্যাবেলা আমার মিজাজটা ইয়ে করে দিছিল। আজকে কিন্তু আমি সবাইকে ভালোবাসা নিতে আসছিলাম, দিতে আসছিলাম, সবাইকে ভালোবাসি। এতদিন যাবৎ দেখেন আমি দিয়ে যাচ্ছি, আপনারা আমাকে ভালোবাসছেন, কিন্তু আমি তো আমার দেওয়া বন্ধ করি নাই। আমি তো আমার মাথা থেকে, ব্রেন থেকে রক্ত জড়াচ্ছি। আচ্ছা, এখানে আমি বলতে চাচ্ছি না, এখানে অনেক 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 শওকত চৌধুরী আছে, দেবলিনা রায় তো বলছি, রুকসানা আক্তার আছে, স্বপ্নজয় আছে, খায়রুল ইসলাম আমার প্রিয় মানুষ। ওফ, লাভ ইউ বাবা, লাভ ইউ, লাভ ইউ। আমার ছেলেটাকে বললাম কালকে একটু আসতে। আসসালামু আলাইকুম। রুকসানা আক্তার আছে, পুলক কান্তি ধর আছেন, আফরুজা পারভিন আছেন, পুলক কান্তি ধর আছেন, দেবলিনা রায়, কে এম রহমান, শিবুতুষ, আচ্ছা, রাজা, প্রদীপ্ত, সুজা, জীবন চক্রবর্তী, আরো অনেকে আছেন, জাহিদা আক্তার শম্পা, আমার প্রিয় বুবু। আমাকে অনেকে আমার বার্থডে জন্মদিনে উইশ করেছেন, অনেকে হ্যাপি বার্থডে। এই যে মুশারফ ভুইয়ান, হ্যাপি বার্থডে বন্ধু। তোরা জেনে গেছিস আমার হ্যাপি বার্থডে যে আজকে হ্যাপি বার্থডে তে বন্ধু মুশারফ বন্ধু। আজকে শাহিদুদ্দিন মাহমুদ আছে। আরে শুনো, আজকে হ্যাপি বার্থডে, সেটা কিন্তু না। আজকে তো আমার মুখ দিয়ে সন্ধ্যাবেলা আমার মিজাজটা নষ্ট করে দিচ্ছে সবাই। যেদিকে যাই বৈষম্য, শুধু বৈষম্য। ভালো থাকতে পারি না বন্ধু, শুধু টাকার বৈষম্য, পয়সার বৈষম্য, গাড়ির বৈষম্য, বাড়ির বৈষম্য, অহংকার, দাপট। একজন মানুষ যে তার ত্যাগ, সাধনা, মেধা দিয়ে কিছু দিয়ে যাচ্ছে, ওই জায়গাটাতে শ্রদ্ধাটুকু পর্যন্ত জানায় না ভাই। কি পরিমাণ তুচ্ছতা ছিল, অপমান করে জানো না তো। আমি এগুলো প্রকাশ করি না, আমি নীরবে এগুলো হজম করি। তবে যে কিছু মানুষ, শোনো, হাতের 5 আঙ্গুল তো সমান হয় না। আমি 2 কোটি মানুষের মধ্যে 5 জন 10 জন মানুষ তো ভালো পাই। অনেকে আমাকে শুভ জন্মদিনের শুভেচ্ছা জানাচ্ছেন। আমার একটা প্রোগ্রাম করার কথা ছিল প্যান্ডামিকের জন্য। শুনো, একটা ঘটনা বলি। 2019 সালে আমি আসাম থেকে আসলাম। তো এই মাস সাথে আমার দেখা আসামে, জুলাইয়ের 25 তারিখ আসলাম। 25 তারিখ আমার মা জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবরে চলে গেল মা আমেরিকায়। মা তো আজকে 16 বছর আমেরিকা। তো আমার মা, আমি এসে ওখান থেকে আমি কিন্তু আবার কিন্তু রাত 8টায় বাস, আমি ঢাকায় চলে আসবো। আমি জাস্ট 8টার সময় মার জন্য কিছু ফল ফ্রুটস কিনে সিলেটে দেখা করে মার সাথে চলে আসবো। ভাবছি যে আবার মা আমেরিকা যাওয়ার আগে আবার দেখা হবে। আর দেখা হয়নি আমার মার সাথে। মার শরীরটা তখন খুব কাহিল ছিল। আমার মা বলে কি, শুন। আমি বলি কি, বলো। বলে কি, শোন, আমার ব্লাউজটা একটু টাইট হয়ে গেছে, ব্লাউজের ভিতরে সেলাইটা তুই একটু খুলে দে তো। আমার মা এই সেলাইটা খুলতে আমি বললাম, মা একটু সময়ের জন্য আসছি, তুমি এখন আমাকে একটা কাজ দিয়ে দিলে, আরো সেলাই খোলার মতো অবস্থা। বলে কি, খুলনা। সেলাই খোলার পরে খুলতে ব্লাউজের যে হাত আছে, এই যে আমি হাত তুলে দেখাচ্ছি, এই যে এখানে হাতের ওই ব্লাউজের ভিতরে উল্টা সেলাই, ওটার ভিতর থেকে দেখলাম যে একটা কাগজ লাগে। কি রে, কি কাগজ? মা দেখি সেলাইটা খুলে আমি কাগজটা আঙুল দিয়ে ঢুকায় টেনে বের করছি, দেখি $200। আমি বললাম, এখানে তো টাকা। বলকি, এইটার জন্যই তোকে বলছিলাম আমি ব্লাউজের হুকটা খুলতে। আমি বললাম, কেন মা? বলকি, এটা আমি খুব কষ্ট করে যত্ন করে তোর জন্য রাখছি। এই $200 আমি তোর জন্য রাখছি, এই জন্যই তোকে খুলতে বলছি। আমি বললাম, আশ্চর্য, জীবনে দিতে শিখেছি, দিতে আমার কোনো ক্ষমতা নাই, তারপরে ইচ্ছা করে শুধু অন্তর উজাড় করে সবকিছু দিয়ে দেই, কিন্তু আমি নিতে শিখিনি। মা আমার গরম হয়ে যায়। মা আমাকে বলে কি, তুই কিচ্ছু নেস না। আমি বলি, কি নিব? আমার জীবনটাই তো তোমার দান, আমি নিব কি? মাকে একদিন বললাম, এক চিৎকার করে বসাই দিছে, একদম কথা বলবো না, আমার জীবনটাই তো তুমি দিয়েছো, আমার জীবনটাই তো তোমার দান, শুধু তুই নিস না, তুই আমার থেকে কিছু নিস না। আর কখনো এরকম বলবে না। আমার জীবনটা আমার মা বাবার দান, শ্রেষ্ঠ দান পৃথিবীর। তো ব্লাউজের ভিতর থেকে $200 বলে কি, এটা শুধু তোর জন্য আমি আমেরিকায় বসে এই $200 ব্লাউজের ভিতরে ঢুকাই আমি সেলাই করেছি, এখন এসে তোকে দিয়ে কুলালাম। আগে মাঝে মাঝে আমেরিকা থেকে আসলে চট্টগ্রামে আসতো, বেশ সময় পাইতো না, তো আমাকে দিতে চাইতো। আমি কিচ্ছু নিই না, কোনো সময় $50 $100 দিয়ে যায় আমাকে।
তো আমি তো নেই না, আমি জোর করে চিৎকার, আমি তো বড় মেয়ে, আমি তো জোর করে চিৎকার করে সব ঢুকাই দিই মার ইয়েতে এই যাওয়ার সময়। ও মা চলে গেছে ট্রেনে উঠে, ট্রেন ছেড়ে কুমিল্লা টুমিল্লা চলে গেছে। তো আমি একটু পান খাই, তো সবাই জানে আমার দাঁত নিয়ে অনেক সমস্যা, অনেকে বলে আপনি পান খাওয়া ছেড়ে দেন, আমি বলি না ওইটা ছাড়তে পারবো না, যার ভাল লাগে আমার ছবি দেখবে, যার ভাল লাগে না দেখবে না। তো মা সবসময় একটা নতুন নতুন প্লাস্টিকের বক্সের মধ্যে চুন, একটু জর্দা, একটু পান, আমার কষ্ট দেখে আমি কিনে কিনে একটু মাঝে মাঝে ঘরে রাখি না, রাখলে তো বেশি পান খাবো। তো পান খাওয়া দেখে মা বলে কি একটা বক্স করতে পারোস না, পানের বাটা করতে পারোস না? মা 10 বার আমাকে পানের বাটা সাজাই দিচ্ছে। আসার সময় পানের বাটা একটা সাজায় নিয়ে আসে, যাওয়ার সময় নিয়ে যায়, রেখে যায়। তো পানের বাটা চুন করতে, মা গেলে আবার চুন টুন শুকায় যায়, আমি তো এরকম পান খাই না। তো মা কুমিল্লা টুমিল্লা চলে গেছে, ট্রেন ছেড়ে দিছে, মা 1 সপ্তাহ ছিল, চলে গেছে। আমি একটু পান খাইতে গেছি, ও মা ডলারটা ব্যাগে ঢুকাই দিছিলাম যে $100, আবার দিকে পানের বাটায় ওই রেখে চলে গেছে $100। পান খাইতে ঢুকছে দেখি বাটার মধ্যে $100। আরেকবার বকা টকা দিয়ে টাকা দিছি, গেছি বালি বিছনা চাটতে গেছি, দিকে বালিশের নিচে $100, বালিশের ভিতরে $100। মা 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 এরকম মার জন্য আজকে আমাকে জন্মদিন উইশ করছে সবাই। আমি তো পরশুদিন থেকে জন্মদিন উইশ করছি, আমি বলতে চাই না আমার জন্মদিনের উইশটা, হ্যাঁ আমি গ্রহণ করলাম এবং আমি চাই সেটা আশীর্বাদ এই প্যান্ডামিকে যত কোভিড আক্রান্ত রোগী তারা সুস্থ হয়ে যাক, তাদের উপর বর্ষিত হোক আমার জন্মদিনের সবার আশীর্বাদটা, এবং যত কোভিড আক্রান্ত মানুষ মারা গিয়েছেন তাদের উপরে, তাদের আত্মার বিদেহী আত্মার আমি শান্তি কামনা করছি। আপনারা আমাকে প্রাণ ভরে আশীর্বাদ করেন আজকে জন্মদিনে, ফেসবুকে যা কিছু করবেন সব কিন্তু আশীর্বাদ হয়ে তাদের কাছে চলে যাবে। জানেন আমি এই যে আনিসুজ্জামান মারা যাওয়ার পরে আমি পাগলের মতো কান্না করেছি 4-5 দিন। আমার 3টা লাইভ আছে, চোখ ফুলা। আমার জয়ন্তী দত্ত শিলচরের আমার মায়ের মতো দিদি আমি পোস্ট দিয়েছি, উনি আইসিইউতে ছিলেন। আমার আত্মার থেকে পরমাত্মায় সম্পর্ক, আমি অসুস্থ হয়ে যাই, শেষে মন শক্ত করেছি। এই যে আজকে আমি লাইভে আসছি, প্যান্ডামিক এমবসি না করতে হবে, এগুলো আনন্দ করতে হবে, ফুর্তি করতে হবে, আসতে হবে, না হয় কেমনে হবে। এখন এই যে কোভিড প্যান্ডামিক এগুলো চিন্তা করতে করতে না আত্মা থেকে পরমাত্মায় গিয়ে একটা যেন মনে হয় যে আমি আর বাঁচছি না, এখনই মনে হয় পরে মরে যাবো, কারণ 55 বছর তো বলা তো যায় না। তারপরে দেখি যে এক একজনকে এত ভালোবাসি, যেমন ওই যে কৌশিককে দেখছি, আমি কেরল থেকে দেখছি আমার ছোট ভাই, সে কি করেছে আমার জন্য জানেন? আমি বনগা যখন গেছি তাকে ফোন দিছি, পাগলের মতো দৌড়ায় আসছে বনগা স্টেশনে এসে, বনগা থেকে আমাকে রানাঘাট নিয়ে গেছে, রানাঘাট নিয়ে গিয়ে সে আবার রাতে সে রানাঘাট থেকে আবার বনগা আসছে। তাকে আমি করিমগঞ্জে পেয়েছিলাম, এখন সে কেরল আছে, কৌশিকে দেখছে, শাহানুরকে দেখছি, শাহানুর দেখছে, আমি দেখছি শঙ্কর চক্রবর্তী দেখছেন কুচবিহার থেকে, আমার অত্যন্ত পছন্দের একজন মানুষ শঙ্কর চক্রবর্তী, উনি খুব বড় মাপের একজন ফুটবলার, একজন অ্যাথলেট। এদের সাথে আমার এত সুন্দর সম্পর্ক। শাহানুর আমার এত প্রিয় একটা ভাই, এত সুন্দর কথা বলে। তার যে আমি যে বলি, দেখো আমি আনিসুজ্জামানের 16 বছর বন্ধুত্ব ছিল, তার যে বুঝের জায়গা আমার সাথে, আমাকে কিভাবে শ্রদ্ধা করে, শ্রদ্ধা বন্ধুত্ব, সে প্রেমের ডায়লগও দেয় আমাকে, সে ভালোবাসার ডায়লগও দেয়, কিন্তু কি সুন্দর, কি শিল্প, এটাই তো শ্রদ্ধা, এটাই তো সম্পর্ক। আমি দেখছি ডেইজির হাজব্যান্ড স্বপনকে দেখছি। স্বপন, হাই স্বপন, কেমন আছো ভাই? আমার খুব পছন্দ আমার ডেইজি। প্রথম দিন মনে আছে রমনা রেস্টুরেন্টে যখন ডেইজির সাথে কথা বলছিলাম, তুমি তখন বলছিলে, মানে তুমি তোমার কাছে আমি একটা আগন্তুক স্ট্রেঞ্জার, বলছিলে ডেইজিকে এসে তুমি তুমি ওনাকে চিনো? আমি এখনো এই ডায়লগটা ভুলি না। ডেইজি আর আমি ইউনিভার্সিটি থেকে বেরোয়ার পর থেকে আমরা একসাথে, দেখা হয়তো কম, কথা হয়তো কম। শিশু একাডেমিতে বাচ্চা নাচ করতে যেত, উদয়নের সামনে আমি ওইদিকে সিজিএসে বাচ্চা দিতে যেতাম, ও দাঁড়ায় থাকতো। একটা খুব সুন্দর আন্ডারস্ট্যান্ডিং, এবং ডেইজির সাথে এখনো আমার আন্ডারস্ট্যান্ডিং এরকম কোনোদিনও ভাঙবে না। এই সম্পর্কের জায়গাগুলো যারা বুঝে, শ্রদ্ধার জায়গাগুলো, আমি বলছিলাম ডেইজি আমাকে এক পর্যায়ে, আজকে বলছি লাইভে, ডেইজি আমাকে এক পর্যায়ে কথা বলতে বলতে সে একটু ইমোশনাল হয়ে গেছে, সে ভুলে গেছে, সে আমাকে বলতেছে তুই তুকারি করছে আমাকে, কারণ আমি তো তার সিনিয়র। এখন আমি বললাম কি, শোন, কষ্টের কথা বলছো তুমি, আমাকে তুই করে চলে আসছে, তুমি মনে করছো তোমার ফ্রেন্ডের সাথে কথা বলছো, আজ থেকে তুমি আমাকে তুই করে বলবে। ডেইজি আর আমি কিন্তু পার্সোনাল সম্পর্ক, সে আমাকে এখন তুই করে বলে। আবার ডেইজি বলে না, ফেসবুকে তুই করে বলা যাবে না, কারণ ইউনিভার্সিটির সবাই তো জানে তুমি 19তম ব্যাচ, আমি 20তম ব্যাচ। আমাদের সম্পর্কটা এরকম, কোনো দিন এগুলো ভাঙবে না। সম্পর্ককে যারা বাড়ি গাড়ি দালান দিয়ে, চাটুকারিতা দিয়ে, যাদের ঘরে মদের বার আছে, যাদের ঘরে যারা কালো পয়সা দিয়ে বছরে 3-4টা বার গাড়ি পাল্টায়, যাদের কালো পয়সা দিয়ে 2-4টা ফ্ল্যাটের মালিক হয়, যারা ওই লেভেলে, ওদেরকে দিয়ে চামচামি করে সম্পর্ক মাপে, আমি আজ ওপেন ফেসবুকে বলছি, আমি তাদেরকে ঘৃণা করি, আমি যেতে চাই না ওদের কাছে। ওরা আমাকে ডিস্টার্ব করে, ওরা চায়, আমাকে ছাড়তে চায় না। সম্পর্ক ওইটাকে লালন করতে হয়, শ্রদ্ধা দিয়ে, ভালোবাসা দিয়ে, বুদ্ধি দিয়ে। শুনো,
আখতারুজ্জামান বাড়ুরও 5-6টা, প্যারিসেও নাকি তার বাড়ি ছিল, আমেরিকায় নাকি তার বাড়ি ছিল, সেও মারা গেছে। আমিও মারা যাবো, তুমিও মারা যাবে। ওই যে ভিক্ষুক দিনমজুর, সেও মারা যাবে। সায়াতিনাথ হিন্দুদের তো জায়গাও নাই। কেওড়াতলা শ্মশানঘাট, না হয় চৈতন্যগল্লী শ্মশানঘাট, না হয় ওই যে কি ঘাট ফরাদ বেগ নাকি ওই যে ওখানে অভয় মিত্র শ্মশানঘাট, এই শ্মশানঘাটে আর কিছু না। জীবনটা বহুত বড় জিনিস, জীবনটা অতি প্রাকৃত, কিচ্ছু না, চোখ বুঝে সব অন্ধকার, কিচ্ছু নেই। আমার হাজবেন্ড আমাকে বলে সারাক্ষণ তুমি এগুলো বলো কেন, আমি বলি দেখো তুমি চোখ বুঝে কিচ্ছু নাই পৃথিবীতে। হ্যাঁ, ধ্বংস করেছো, সব ধ্বংস। আমার হাজবেন্ড কিন্তু খুব লুজার। ধ্বংস করেছো, কিন্তু তুমি দেখো কিছু নাই, যে আমাদের কোনো আফসোস নাই। আমার অনেক ফ্রেন্ড আমাকে বলে দিদি ভাই তোমার যা আসছে আমাদের তো তা নাই। আমি বলি তোমার যা আছে আমার তো তা নাই। বলে কি দিদিভাই তোমার তো আফসোস আসে না, আমাদের তো আফসোস আসে। ইস, দিদিভাইয়ের মতো যদি আমি একটু লিখতে পারতাম, বন্ধু তোমার জন্য যদি আমি একটু লিখতে পারতাম। শুনো জীবনটা, আমি বলি শুনো, তুমি কষ্ট করে অর্জন করেছো, তোমার তো এসব আছে, সবকিছু তো সবার জন্য হয় না। আমার বন্ধু একটা আছে 19তম বেচের, আমার বান্ধবী আজকেও কমেন্ট করেছে, আমি তাকে শ্রদ্ধা করি, আমাকে এত বুঝে। হাসিনা সাকি সে বলে চেষ্টা করেও পারি না তোর মতো এক লাইন লিখতে, কিন্তু তোর সব লিখা পড়ি। আজকে কবিতাটা তো আমার কমেন্ট করেছে, আমি এগুলো রেখে যাচ্ছি। তো ইউটিউবে যেভাবে পারছি সেভাবে দিয়ে দিচ্ছি। সারা পৃথিবীর মানুষ কম বেশি হইলেও পড়ছে, ফেসবুকে পড়ছে। আমি কিছু সৃষ্টি করতে পেরেছি, তো এটা ঈশ্বরের দান। আমি এটা নিয়ে গর্ব করার কিছু নাই। তো আমি সারাদিন কষ্ট করে রাত 2টা 3টা 4টার সময় বসে আমি কবিতা রেডি করি, পরের দিন পোস্ট দিব বলে আমার বন্ধুরা একটু আনন্দ পাবে। আমি তো এগুলা দিয়ে ভাবি নাই কোনোদিন আমি পয়সা ইনকাম করব। আমি 7,000 মানুষকে বই উপহার দিয়েছি, আমার সোনাদানা বিক্রি করে বই ছাপায় বই উপহার দেই। আরে বড় যে হয় সে এমনি এমনি হয় না। তোরা যে মঞ্চে উঠে চেয়ার নিয়ে মারামারি করস, আর অমুক আমার ছোট, আমি বড় হয়ে গেছি। আগে যা ওই বয়সে, এখন 25 বছর আর 30 বছর আর 35 বছর বড় হয়ে গেছস। আপনাকে বড় বলে বড় সেই নয়, লোকে যারে বড় বলে বড় সেই হয়। আজকে সন্ধ্যাবেলাও বলেছি আমি আমার বন্ধুকে, শওকত ওসমান, জীবন আনন্দ হয়ে সংসারে আজও আমি সবকিছু ভুলে যেন করি লেনদেন। গানের রচয়িতা, কত বিখ্যাত গানের তিনি আমাকে বলেছিলেন, আমার ফেসবুকে কমেন্ট আছে। কল্যাণী দেব চৌধুরী, তুমি পার্থিব জগতে ফিজিক্যাল এক্সারসাইজ করো না, তুমি ফিজিক্যাল এক্সারসাইজ করো বাসমান আকাশে, পানি শূন্য জায়গায়, হংস মিথুন যেখানে খেলা করে, তুমি সেখানে ফিজিক্যাল এক্সারসাইজ করো। তুমি 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 জানো না তুমি কি করছো। আমাকে উনি এরকম কমেন্ট দিয়েছে। আমি তো ফিজিক্যাল এক্সারসাইজ পার্থিব জগতে করি না। আমি ফিজিক্যাল এক্সারসাইজ আর প্রোডাকশন আর পুঁজিবাদী চিন্তা আমার পার্থিব জগৎকে নিয়ে নেয়, আমার অতীন্দ্রিয় জগৎকে নিয়ে। আমি কিছু লিখে যাব, আমার সন্তান সন্ততি কিছু যেন পায়। আমি আমার সৃষ্টি থাক না থাক, আমি মারা যাওয়ার 100 বছর পর্যন্ত থাকলেও হবে। 2টা কবিতাও যদি আমার একটা সন্তান পড়তে পারে, আমার 10টা বাড়ির সমান। চিন্তাধারা তো এক একজনের এক এক রকম। তাই বলে আমার কিছু নাই বলে তুমি আমাকে সবসময় তুচ্ছতাচ্ছিল্য করবে, অবহেলা করবে, কটাক্ষ করবে, অতি বর্জুয়া। আরে তোমাদের ইতিহাস আমি জানি। তো জালালউদ্দিন নলুয়া, এখন উনি বেঁচে আছেন কিনা জানি না, আমি কালকে একটা ফোন করবো। ওনার বয়স এখন 90-র উপরে, ওনার ছেলেমেয়েরা ঢাকা ইউনিভার্সিটির টিচার। উনি আমাকে বলেছিলেন একবার, কি শ্রদ্ধা করেন। ওফ, ধানমন্ডিতে একটা অনুষ্ঠানে আমি রবীন্দ্রনাথের 150 আমি মুখ্য আলোচক হয়ে গিয়েছিলাম, আর উনি ওখানে কি একটা দায়িত্বে ছিলেন, আমি মুখ্য আলোচক ছিলাম। আর এর আগে যে অনুষ্ঠানে আমি ঢুকা মাত্র ওনারা সব বয়স্ক কবি সাহিত্যিক, সবার বয়স নিয়ার অ্যাবাউট 60 ছিল তখন। সবাই আমাকে দেখা মাত্র সবাই দাঁড়ায় গেছেন, দাঁড়ায় গিয়ে আমাকে মাঝখানে নিয়ে তাদের বসাইছেন। বসে বিনয় কাকে বলে, সভ্যতা কাকে বলে, ভদ্রতা কাকে বলে, এইটাই তো বিনয়। মানুষের বিনয় সবচেয়ে বড় জিনিস, মানুষের বিনয়। আমাকে কুলাউড়ার বৌদি, আমার মেজ বোনের হাজবেন্ড রোড অ্যাক্সিডেন্টে মারা গেল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে, আশুতোষ দেব, ডক্টর সেন্দা এবং তার বৌদি নিউট্রিশনিস্ট, ঢাকা ইউনিভার্সিটির মাস্টার ডিগ্রি নিয়ে সিলেটে আছে। বৌদি বলছে, একটা কলেজের অধ্যাপিকা, বৌদি বলছিল দিদি আপনি এত সুন্দর করে কথা বলেন, এই যে এত নম্রতা আপনার মধ্যে, এটা আপনার বিনয়। মানুষের নম্রতা, মানুষের বিনয়। সুজাতা সরকার আমার আইডিতে আছেন, উনি আমাকে বলেছিলেন। আমি ভুলি না, প্রত্যেকটা মানুষের কমেন্ট আমি লিখে রাখি, আমি আর ডায়েরিতে নোট থাকে এগুলা। আমি এত কমেন্ট আমার জীবনে আমি একদিনবার নোট করেছিলাম, একটা বই হবে মানুষের কমেন্ট। একজন আমাকে বলেছিল তুমি হিমালয়ের দুহিতা। আমাকে মানুষ এইগুলো বলে, তোমরা আমাকে চেয়ার দেওয়ার কে আর না দেওয়ার কে, আর তোমরা আমাকে কি মূল্যায়ন করার। বললাম তো, তোমাদের নাক টিপলে এখনো মার দুধ খাইছে, যে এগুলো বাইর করতে পারবো আমি। মুখ খুলি না, মানুষ হয়ে যাও, সাধনা করো। যারা সাহিত্যিক তাদেরকে বলছি সাধনা করো, কর্মের জায়গায় থাকো। আমি 5টা দালাল না, এদিকেও খাবো ওইদিকেও খাবো, কিছু বলবো না। আমি এই দেশে কিছু আশা করি না। আমার বাবা দিয়ে গেছে 5 দশক শিক্ষাঙ্গনে,
আমার বাবা ছিল 42-এ ভারত ব্রিটিশ হটাও আন্দোলনের নেতৃত্ব দানকারী। আমার বাবা ছিল বুদ্ধিজীবী হত্যালিস্টে 1 নম্বরের নাম। আমার বাবাকে মারার জন্য বাবাকে কোনো গ্রামে বাবাকে আশ্রয় দেয় নেই। রাজাকাররা জ্বালায় পোড়ায় সরকার করে দিছে। বুরুঙ্গা গণহত্যা হয়েছে, শ্রীরামসী গণহত্যা হয়েছে। বাবার স্কুলে বাবাকে পায় নাই, গণহত্যা হয় নাই। আমি তার মেয়ে, মিরাকুলাসলি বাবাকে বাঁচাইছে তার বন্ধু বান্ধব, ওয়াজিবুল্লাহ মাস্টার, তারা মিয়া কামালি। তারা শেষে উত্তরাঞ্চলে হাওয়ারি নিয়ে তারা আমাদের পরিবারকে 2 মাস রাখছে। আমি তখন 4 বছরের বাচ্চা। আমার বাবা, আমি তো শহীদ বুদ্ধিজীবীর সন্তান থাকতাম। যেভাবে 1 নম্বর হত্যালিস্টে গুলি মারে, এখানে বাবার পেটে পড়ে, ওখানে বুঝো না শিক্ষা প্রতিষ্ঠান 68 সালে তার চাকরি নিয়ে গেল, পাকিস্তানি সরকারের জুলুম নির্যাতন, এগুলো তো আমি বলেছি বহুবার। আমি তার মেয়ে, আমার হারানোর কিছু নাই। তোমরা আমাকে চেয়ার দিলেই কি হয় আর না দিলেই কি হয়? তোমরা আমাকে সাহিত্য সম্মেলনে নিয়ে গিয়ে আমি বক্তব্য দিতে গেছি, আমার চেয়ারটা দখল করবি, আবার ওই 32 বছরের 35 বছরের ফুলায় বলবি এটা ওনার চেয়ার। ওনার চেয়ার তো ছিল না, উনি তো আমার পাশের চেয়ারে অলরেডি বসাচ্ছিল। উনি লাইন লাইটে আরো আগানোর জন্য আমার চেয়ারটা দখল করছে। তা আমি এদেরকে বলছি, বি কেয়ারফুল, সাবধান হয়ে যাও। আমি কল্যাণী দেব চৌধুরী, বাইর করে দেবো আমার আইডি থেকে। আমার মা মৌলভীবাজার সরকারি আলী আমজাদ কলেজের থেকে মেট্রিক পাস করেছেন, ইন্টারমিডিয়েট ফার্স্ট ইয়ার পর্যন্ত পড়েছেন। আমার মা প্রখ্যাত বিশিষ্ট নজরুল সঙ্গীত শিল্পী। এই বিয়ে সব ছাই চাপা পড়ে গেছে। জালালউদ্দিন নলুয়া বলেছিলেন, যে যত কিছু এই দেশে পাক, কল্যাণী দেব চৌধুরী, যে যত কিছু এই দেশে পাক, তুমি সবার ঊর্ধ্বে। আমি বললাম, কেন এরকম করে কেন বললেন আপনি আমাকে? তুমি জানো না তুমি কত বড় ব্যাকগ্রাউন্ড বিয়ার করো? আমাকে বললেন উনি। আমি বললাম, কেন বললেন আপনি? আমি কেন সবার উপরে হব? বলে কি, যারা যেটা পেয়েছে তাদের সেই অতীত নাই। তুমি কার মেয়ে? এরকম কমেন্টও পাই আমি বিনয় রেখে বলছি, আমি কানে হাত দিয়ে বলছি। মানুষ এগুলো আমাকে বলে, তোমরা আমাকে দেওয়ার কি আর না দেওয়ার কি? আমি কারো যে জায়গায় কমেন্ট করতেই থাকবো। আমার কোনো একটা পোস্টে কেউ কমেন্ট করবে না, এমন অনেক মানুষ আমার আইডিতে আছে। এত বড় হয়ে গেছো? শুনো, আমি গায়ে পড়ে কারো কাছে যাই না। আমার এত বড় হওয়ার দরকার নাই, আমার কেউ বড় বানানোরও দরকার নাই। বড় যদি আমার কপালে থাকে, ওই প্রকৃতি স্বীকৃতি দিবে। এই শিলচার একটা হোটেলে আমাকে পরিচয় করাই দিচ্ছে দিব্যেন্দু নামে, কলকাতার এক উনি ট্রান্সলেটার বয়স্ক। তো উনি বললো কবি কল্যাণী। আমি বললাম, না, আমি কল্যাণী দেব চৌধুরী। তো উনি তাকায় আছে আমার বুকের দিয়ে, বললো যে, আমি বললাম কবি, বললো না কবি না। কেন আপনি কবি কল্যাণী আপত্তি করলেন? আমি কবি কল্যাণী কেন? এটা তো কাল মহাকাল আমাকে স্বীকৃতি দিবে আমি কবি না। জীবনানন্দ দাশ বেঁচে থাকতে তার জন্য হেইট ক্লাব হয়েছে। তাকে সে ট্রামের নিচে সে পড়ে গেছে, সুইসাইড করেছে। জীবনানন্দ দাশকে লিখতে না দেওয়ার জন্য হেইট ক্লাব হয়েছে। আমি মুখ খুলে নাই বলে এখনো ভালো আছি। মুখ খুলে যদি মুখোশ উন্মোচন করি, আমার জন্য হেইট ক্লাব টাপ, জুতার বাড়ি টাড়ি, জুতার মালা, বহুত কিছু আমার গলায় এতদিন ঝুলতো। আমি চাই আমার কাজ করতে, পথকে কণ্ঠকাকর্ণ করতে চাই না। আমি মানুষের ভালোবাসা নিয়ে বাঁচতে চাই। আমার টিআর তামিম আমার যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলে না, বিভিন্নভাবে পরিস্থিতি ব্যবহার করছে। মানে মঞ্চে গেলাম, চেয়ার, আমি বক্তব্য দিতে গেছি, আমার চেয়ারটা দখল করে ফেলছে। এখন ওই 35 বছরের ওই নাকের ছিপ দিলে দুধ বেরোবে, সে বলতেছে যে এটা আয়োজকদের সিস্টেম, আপনি উঠে যাবেন, আপনি বসছেন তো এতক্ষণ। তাই বললাম যে উনি তো আমার পাশের চেয়ারে বসাচ্ছিল, উনি ওই চেয়ার থেকে কেন এখানে আসবে? সাহিত্য সম্মেলনগুলো এত নোংরা হয়ে গেছে, এত নোংরা কি বলবো, বলার মতো না। আর ব্যবসা। আমি আজকে থেকে বলছি, এভাবে কেউ আমাকে ব্যবহার করবেন না। যদি মনে করেন আমার কাছ থেকে কোনো টাকা নিবেন, আমি টাকা দিব, কারণ আমি জানি সরকারের পকেট থেকে সাহিত্য সম্মেলন হয় না। কবি সাহিত্যিকরা কষ্ট করে, আমি টাকা দিব, কিন্তু আমি যাব না। যদি কন্ট্রোল করতে না পারেন সবাইকেও, সবার মন না, এটা সিস্টেম আছে, প্রাকৃতিক ভৌগোলিকভাবে সিস্টেম আছে। যে যোগ্য সেই মঞ্চে বসবে, যাকে সমাজ মানে সে মঞ্চে বসবে। অযোগ্য, অপদার্থ, প্লে বয়, কলগার্ল এরা মঞ্চে বসবে না। সাধনার মাধ্যমে একটা পর্যায়ে যে গেছে সে মঞ্চে বসবে, তার কথা সবাই শুনবে। আমি চাই না মঞ্চে বসতে। আমাকে যোগ্য মনে করলে আপনি রাখবেন না। আমি আমার সম্মান অর্জন করেছি, আপনি নিয়ে হারানোর কেউ না।
কে অধিকার দিয়েছে আপনি একজন যোগ্য মানুষকে ডেকে তার সম্মান হারানোর? সব কয়টার মুখোশ আমি খুলে দেব। অনেক ধৈর্য করে ধরেছি আমি এতদিন। কই আমাদের সন্তানরা তো, হ্যাঁ আমার সন্তানরা আমাকে জ্বালায়, ওরা তো বাইরে আমার সন্তানদের, আমাদের সন্তানদের তো এত উদ্যুক্ত না, ওরা তো মানুষকে অসম্মান করে না। আমি তো 3টা মেয়ের মা, বাইরে তোরা কোনো অসম্মান কাউকে করে না, যেখানে যায় সেখানে প্রশংসার ঝুলি কুড়ায় নিয়ে আসে। আমার বড় মেয়ে, আমার ছোট মেয়ে দিন বলতেছে, তুমি জানো তোমার মেয়ের অবস্থান, তুমি কি তৈরি করেছো? হ্যাঁ বলে আমাকে এত জ্বালায় কেন? ওরা আমাকে জ্বালায়, কিন্তু বাইরের মানুষকে তো অত সম্মান করে না। এই শিক্ষা তো আমি দেইনি, ওরা গ্রহণও করেনি। সবাই তো প্রশংসা করে। ওর বাবা চট্টগ্রাম থাকে, ঢাকায় আমি 10 বছর এদেরকে নিয়ে, ওরা ওদের যোগ্যতায় মেধায় পরীক্ষা দিয়ে তাদের জায়গায় গেছে। আমার মামারও জুন নাই, চাচারও জুন নাই, কিচ্ছুর জুন নাই। আমি ছেড়ে দিছি, তোমরা তোমাদের জায়গায় যাও, তোমাদের মেধায় যাও। গেছে কই? তারা তো বাইরে তো কাউকে কোনোদিন, তারা দরকার আমাকে 10টা কথা শোনাবে বাইরের মানুষের জন্য, কিন্তু বাইরের মানুষকে তো কোনোদিন কোনো অসম্মান করে না, অপমান করে না। সব সময় উল্টা বুঝে আমাকে। আমি যদি বলি নাই, কোনোদিন তো আমার বাচ্চাদেরকে আমি মিথ্যা কথা বলতে শুনি নাই কোনোদিন। আমি অনেক সময় আমার বাচ্চাদেরকে বলি, মা প্রয়োজনে সত্য প্রতিষ্ঠা করতে মিথ্যা বলতে হয়। কোনোদিন তো আমি আমার মেয়েদের মুখে কোনো মিথ্যা কথা শুনি না, কোনোদিন তো তারা বাইরে কোনো মিথ্যা কথা বলে না। আমি টাকা পয়সা দিয়ে কি করবো? আজকে যে কথাগুলো বলতে পারছি সেটাই তো আমার সবচেয়ে বড় অর্জন, সবচেয়ে বড় পাওনা। আমি তো এটাই তো আমার 20টা বাড়ির সমান। আমি কি করবো বাজারও দিয়ে? টাকা পয়সা হয়ে গেলে আমি অনেক বড় লোক হয়ে গেলাম। ওই বড় লোক আমি কি বলবো? মুখ দিয়ে ভাষা আসতেছে না, মুখ খারাপ করতে চাই না। আমি চিনি, সবাইকে চিনি। আমার যোগ্যতা নিয়ে কেউ প্রশ্ন তুলে না রে ভাই, টিয়ার আমার যোগ্যতা নিয়ে কেউ প্রশ্ন তুলে না। আমার যোগ্যতা হলে আমি সমাজটাকে তুলে ধরছি। স্বাগতম দত্ত, প্রণাম ভাই, আই লাইক ইউ ভেরি মাচ। ইউ আর, মানে আমি কি বলবো, আমি এত পছন্দ করি। স্বাগতম দত্ত ওয়াচিং আমার প্রিয় দিদি, প্রণাম ওয়াচিং। তারপরে টিয়ার খান তামিম। আমি কাউকে রাগারাগি করছি না, আজকে সন্ধ্যা থেকে আমি মেজাজটা খারাপ করে দিচ্ছি। আচ্ছা, মাকে নিয়ে বলছি। তারপরে আমি সবাইকে আজকে আমি একটা বিশেষ, আমি জানি আজকে থেকে সবাই আমাকে উইশ করবি, সেটা না ওই যে বললাম, আমাকে আমার জন্মদিনের উইশটা যেন আশীর্বাদ হয়ে সব কোভিড রোগীদের জন্য পৃথিবীর উপরে বর্ষিত হোক, এবং সমস্ত যারা প্রয়াত হয়েছে, জমিলুর রেজা চৌধুরী থেকে কামাল লোহানি থেকে যত বরেণ্য ব্যক্তি সবার এর উপরে বর্ষিত হোক। আজকে কথা বলার জন্য আসছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। চুম্বনের আর্দ্রতা ওয়াটার কালার আমার দুষ্ট সন্তানের নামটা নিয়ে যেন আর আগামীতে যেন আমাকে বিড়ম্বনার শিকার হইতে না হয়। আজকে সন্ধ্যাবেলা হয়েছি, মেজাজটা খুব খারাপ ছিল। তারপরে গত 1 সপ্তাহ আগে ফেসবুকে একজনে ধরেছে, এই গফরুল্লাহ নাম আপনি কিভাবে পাইলেন? অশ্লীলতায় ভরিয়ে দিয়েছেন। চুম্বনের আর্দ্রতা ওয়াটার কালারে দেখো কি সুন্দর। চাষি ভাই পয়েন্ট, সুপ্রিম কোর্টের আইনজীবী চাষি ভাই, উনি বলে একটা লাইন কল্যাণী কি লিখলে, যেদিন আমি বাবার হাত ধরে হেঁটেছি। তিতিলতা, বিজয়লক্ষ্মী, ইন্দিরা, চন্ডিকা, সোনিয়া, বেনজির, ভিক্টোরিয়ার কথা শুনেছি। যেদিন কলাপাতা রঙের ঘাগরাটি পরে হাঁটুর নিচ থেকে ঘুরাতে চেয়েছি, মায়ের সীতাহারে হাতে বাউটির শব্দে, মুখে ঠাকুরমার গুজে দেওয়া পান, স্কুল গেট থেকে আচার কিনে, লক্ষ্মী পূজার দিনে পায়ে আলতা পরে পুরো বাড়ি হেঁটেছি। আর মনে শেষেই শৈশবে এনায়েত হোসেন স্যারের ইংরেজির ক্লাসে পড়া আদায়ের পর ক্লাসে দাঁড়িয়ে আঙ্গুল দিয়ে ডেস্কে বৃত্ত এঁকেছি। শেষেই শৈশবে যেদিন আমি এক্কা দুক্কা খেলেছি, ঘুমের ঘুরে পরিদের সাথে এসেছি, কেঁদেছি, কথা বলেছি, মায়ের পাজরে পাহারায় থেকেছি, মুখে দুধের বোতলের নিপুল নিয়ে চপচপ শব্দ করেছি, সেদিনও আমি তোমাকে চেয়েছি। গুম গুম চুকে কবর, কবিতা লুকোচুরি কিংবা ডেফোডিল মুখস্থ করেছি। টেন্স, নেরেশন, ভয়েস আর পাটিগণিতের দুর্বিদ্ধ প্রাচীর ভাঙতে চেয়েছি। জন ডান, শেলি কিটসের কবিতায় আমি তোমাকে পেয়েছি। আমার হারমোনিয়ামে কীর্তন ভজন ধরেছি। পূজারিনী মীরা মন্দিরে জাগে, কোথায় তুমি গিরিধারী গান শুনেছি। শৈশব কৈশোরের সন্ধি পূজায় শাড়ি পরে মাতৃত্বের স্বপ্ন রচেছি। সেদিন তোমার পূজায় আমার শরীর, তনু, মন, কণ্ঠ ঠুট কেঁপেছে। আমি তোমাতে রাসলীলা সেরেছি। সে দোল পূর্ণিমার ঝুলন দুলায় দুলেছি। সেদিন তুমি তো ছিলে মাঝারি বয়সের উদীয়মান যুবক। জানো তুমি, তাই তো তোমাকে চেয়েছি। তোমার চড়া বক্ষে আমার জীবনে লাল বেনারসি বুনেছি। যেদিন নাওনি আমার বাগানে ফুটা প্রথম নাইট কুইন। ফিরিয়েও দাওনি, তবে আমি রেখেছি ফুলটি যতনে হৃদয় ডালাতে।
আজ যখন চেয়েছো জীর্ণ শীর্ণ বড় অসময়ে বাসি হইল প্রথম ফুলের কলিটি লাগাতে তোমার পূজায়, প্রতীক্ষায় দিনহীন এক ভিখারি কিশোরা পান করেছে তুমি কি আতর তোমার গায়ে, কোন এনস্তেশিয়ার শক্তি বলে আজ তুমি আমায় চাও, সাজবেলায় যাব সমুদ্র স্থানে হেরিবলাল সূর্য ডুবা সমুদ্রের গায়ে, আজ আমার সোনার তরী বন্দরের কিনারায়, জড়িয়েছি ডুবছি ভাসছি স্বপ্ন স্বপ্ন মাদকতায়। নলুয়া ভাই এই লাইনগুলো আমাকে পড়ে পড়ে শুনাইছিলেন, উনি এখন 90 ইয়ার্স। কোন এনস্তেশিয়ার শক্তি বলে আজ তুমি আমায় চাও, সাজবেলায় যাব সমুদ্র স্নানে হেরিব লাল সূর্য ডুবা সমুদ্রের গায়ে, আজ আমার সোনার তরী বন্দরের কিনারায়, জড়িয়েছি ডুবছি ভাসছি স্বপ্ন স্বপ্ন মাদকতায়, দেখছি দুহাত বাড়িয়ে নীরবে ডাকছো আমায়, শস্য পরিমাণ জায়গায় যেটুকু বাঁচিয়েছি তা তুমি নাও, হৃদয় রতন আমার পূজারী, তোমার হৃদয় প্রতিমার মূল্যায়ন গীত লিখো তোমার কলমের কালিতে আমার তরে, যেদিন আমি থাকবো না তা বিলিও আকাশের বিশালতায়। এই বই নাকি অশ্লীলতায় ভরা, এই বই চুম্বনের আর্দ্রতায় ওয়াটার কালার বই নাকি অশ্লীলতায় ভরা, এটার নাম অশ্লীল, এটা সমাজ নষ্ট হবে। আজকের কবিতা রাখলে পিঠে মাথা টের পেলুম সোনার আলোয় বাংলো মৌনতা, আইব্রুতে আজ দেইনি কাজল লিপস্টিক নেই টুটে সিঁদুর শূন্য স্মৃতি আমার নেই কপালে টিপ, দেইনি মুখে ফাউন্ডেশন গোলাপি রোজ গালে, মাস্কারাহীন চোখ আমার পারফিউম শূন্য দেহ, তোমার প্রখর চোখের চাহনিতে আমার ভূমি শুষ্ক, আজ সাদা দবদবে পাঞ্জাবি রাঙাবো একটু সময় চাই প্রিয়তম, দুটুটে লাল লিপস্টিক হাজার টু ডাকবো গোলাপি শার্টে, আজ চারুকলার ছাত্রী হবো, লিপস্টিক সিঁদুর গোলাপি রোজ নীল আইশ্যাডো কালো মাস্কারার গ্লিটার আমার রং, তুলি পেন্সিল হবে টুট গাল ও মুখের দ্বারাগুলি, ওয়াটার কালার করতে সিঁদুর লিপস্টিকের সাথে মিশবে গাম, শরীর বেজা পানি আর চুম্বনের আর্দ্রতা, এই চুম্বনের আর্দ্রতাই ওয়াটার কালার, তোমার চুল ব্যাগ বাস করব, আমার বাম হাতের আঙ্গুল থেকে নিব কফুটা রক্ত, তা মাখিয়ে সাদা পায়জামা পাঞ্জাবি আবির রাঙা করে হাত বাড়ায় হারাবো অসীম আকাশে, সপ্ত প্রদক্ষিণ করবো তাজমহল, চার হাতে ফুলের মালাটি ছড়িয়ে দিব আকাশে, শাহজাহানকে বড্ড ঈর্ষা করে বৃত্তশূন্য লোকের মনের তাজমহলে ভাঙবো তার দম্ব, প্রেমের প্রতিযোগিতা কেন, সব প্রেম কি এক নয়, যদি টাকা না থাকে যদি প্রেমে ফারাক থাকে তবে সব প্রেম কেন হৃদয় জ্বলে পুড়ে অঙ্গার করে রক্ত জড়ায়, নাওয়া খাওয়া পিতামাতা জাত গোত্রপাত সব ত্যাগ করায়, শিরি ফরহাদ চন্দ্রিকা দাস রজকিনী লাইলি মজনু তো সবাই, তা যদি না হয় প্রেমের একটি বৈশিষ্ট্য কেন, ক্যালিফোর্নিয়ার দাবানল সাহারা মরুভূমিতে বসে পানির জন্য ছটফট যন্ত্রণা, তা হবে কেন যদি না হয় বলো সব প্রেম এক, জয় প্রেমের জয়, জয় প্রেমের জয়, জয় মানবতার জয়। ঈশ্বরে আমাকে কোনো লোভ দেয় নাই, পার্থিব জগতের কোনো লোভ দেয় নাই, কোনো হিংসা দেয় নাই, মানুষের কে খুব ভালোবাসছি আমি, মানুষের জন্য অন্তর উজাড় করে করেছি, যার ফলে আপনাদের ভালোবাসা নিয়ে এখনো এই কোভিডে গত জুনে আমি কোভিড আক্রান্ত ছিলাম, এখনো আমি চলছি, সেটা মিরাকুলাস। অনেকে বলে দিদি তুমি চলো কি করে, রেখে দিব অনেক কথা বললাম, আর এই যে একটা ওই দিন আমি দীঘাতে এসকে নজরুল ইসলামকে আমি পুরো বইটাই পাঠিয়ে দিয়েছি, চুম্বনের আর্দ্রতা ওয়াটার কালার, পুরো বই আমি আমার আইডিতে দেওয়াও আছে, আমি বহুবার দিয়েছি পুরো বই আমার আইডিতে, আপনারা এই যে আমি লাস্ট কবিতাটা পড়ে এখনই ফিনিশ করে দিব, এই যে শক্ত আমার বালুর গড়, আমাকে ধাক্কা মেরে ফেলে দিতে চাইলেও পারবে না, আমার বালুর গড়টা খুব শক্ত, জন্ম থেকে শক্ত, সেইটাই আমার মনের চিন্তা চেতনা, আমার চুম্বনের আর্দ্রতা ওয়াটার কালার, তো আমি শক্ত আমার বালুর গড় কবিতাটা পড়ছি, আমি সেদিন দীঘাতে নজরুল ভাইকে পড়ে শুনিয়েছিলাম, পুরো বইটা ওনার কাছে পাঠিয়ে দিয়েছি, শক্ত আমার বালুর গড়, সব আমার অন্তর থেকে শরীর থেকে উৎসারিত, আমাকে সাজিব চৌধুরী আমার একটা ইন্টারভিউ নিয়েছিল, আমি বলছিলাম সাজিব এগুলো আমার প্রকৃতি মন থেকে উৎসারিত, আমি যদি এই বইটা না লিখতাম আমি বাস্ট হয়ে মরে যেতাম, তো শক্ত আমার বালুর গড় পড়েই আমি শেষ করে দিচ্ছি, অনেক বড় বড় কথা বলছি, কোনোদিন বলি না, আমি এন্টারটেইনমেন্ট আমার আইডি, এন্টারটেইন করি আমি, আপনারা সবাই আমাকে মাফ করবেন, আমি অনেক বড় কথা বলছি, আজকে রাগ আমি সন্ধ্যাবেলা আমার মেজাজটা খারাপ করে দিয়েছে,
অনেক বড় কথা বলছি, আমি বারবার মাপ চাচ্ছি, কেউ কষ্ট নেবেন না। আমি সবাইকে ভালোবাসি, সমাজের ডিসক্রিমিনেশন গুলো তুলে ধরেছি। তারপরে সমাজে যে মেয়েদের প্রতি যেরকম একটা মানে উদ্দেশ্য নিয়ে, টার্গেট নিয়ে 30 বছরের 32 বছরের 35 বছরের ছেলে টার্গেট নিয়ে আসছে, দুইটা বই ছাপায় সে প্রকাশক হয়ে যাচ্ছে, একটা ম্যাগাজিন বাইর করে সে সম্পাদক হয়ে যাচ্ছে, সে আমাদেরকে মানে মানে তার এত অহংকার, এত উদ্যিক্ত, এত দাপট, আমি অবাক হয়ে যাই। ওই যে বললাম, এটা নাকি আয়োজকদের নির্দেশনা, আয়োজকরা নাকি একজন কবিতাতে বক্তব্য দিতে উঠলেই আরে চেয়ারে বসার ডেকোরাম শিখছ নাই, আগে চেয়ারে বসার যোগ্যতা অর্জন কর, চেয়ারে বসার সিস্টেম জান, চেয়ারে বসার নিয়ম আছে, চেয়ারে কে কতক্ষণ বসবে নিয়ম আছে, এটা চেয়ার তার নামে বরাদ্দ, জোর করে একজনকে তুলে দিয়ে দখল করবি, উঠে গেছে বক্তব্য দিতে গেছে তার চেয়ার দখল করবি, আবার বলবি বসতে আসতে পরে তখন বলবি যে এটা এটা আয়োজকদের এটা সিস্টেমই এরকম। আরে আয়োজকরা যদি সিস্টেম, আয়োজকদেরকে শিখতে বল, শিখবি তো। এগুলো তো সবাই শিখাইতে পারে না। আমি শিক্ষাবিদের সন্তান, আমার বাবা মা এগুলো শিখাইছে, আমার বাবা আমার জীবন এগুলোর মধ্যে দিয়ে প্রভাবিত হয়েছে, আমার বাবার জীবন। তোমাদের হয়তো হয় নাই এগুলোর মধ্যে দিয়ে, তোমরা জগৎ থেকে শিখো। শক্ত আমার বালুর গড়, আমি জাতিস্বর বলিনি কোন সুদূর পূর্বজন্মে, কক্সবাজার সমুদ্র পারে বেঁধেছিলে বালুর গড়। তুমি আমার বালুর গড়টা বেঁধেছিলে, বর্ষার উত্তাল সমুদ্রের গর্জন হুঙ্কার, শীত সমুদ্র স্নিগ্ধতা, বাংতে পারেনি এই শক্তগড়। সেই বাংলো গালিচা সুসজ্জিত বিছানা বালিশ, এয়ার কুলারের ঠান্ডা বাতাসে জড়িয়েছিলে তোমার বিশাল দেহের উপর। আবেশে চুকে মুখে মুদির ছোঁয়া, ঘুম পাড়ানি গান, সোনার কাঠি রূপার কাঠির ছোঁয়া, শিয়রে বসে মাথায় বুলিয়েছ শীতল হাত, সামনাসামনি মঞ্চ থেকে আর চুকে পান করেছ অধর মধু, অধরা মাধুরী সে যে ঈশ্বরের দান, অকৃপণ ভাবে দিয়েছিলাম শুধু তোমায় অধিকার। আমার শৈশবে কৃষ্ণ মহাপ্রভুর মন্দিরে ছিলাম লক্ষ্মীপ্রিয়া, কৃষ্ণপ্রিয়া, বিষ্ণুপ্রিয়া, হয়তোবা ছিলাম যুধিষ্ঠির প্রিয় দ্রৌপদী। অর্জুন কি সেই কুবে গ্রহণ করে চিত্রাঙ্গদা সুভদ্রা? আমার বিছানো যায় নামাজে, আমার সংযমের মাসে ইফতারের টেবিলে, গির্জার ঘণ্টার ধ্বনি প্রতিধ্বনিতে, আকাশে ফানুষে আগুনের ফুলকিতে, বিশাল বইয়ের স্তূপে, কটা আলমারির সেলফে, বইয়ের পাতার পরতে পরতে, শেক্সপিয়ার, মহাত্মা গান্ধী, জাতির জনক, বঙ্গবন্ধুর প্রতিকৃতি সাক্ষী করে, আমার বইয়ে লুকিয়ে রাখা বাসি গোলাপের প্রাকৃতে, 15 দিন মাসের পর পাতা উল্টিয়ে তোমাকে খুঁজেছি, সদ্য স্নাত কাপড় বেজা চুলে, তুলসী চর্চিত চন্দনে জড়িয়ে দিয়েছি তোমার পদযুগলে। তোমার বালির গড় তাই এত শক্ত, বই গোলাপ গান চন্দনের শক্তি, সমুদ্রের ঢেউ কি সাধ্যতা ভাঙার, তাই তো হার মেনেছে সমুদ্র তোমার হুঙ্কার। সমুদ্রের হুঙ্কার, তোমার হুঙ্কার হার মেনেছে, ভাঙতে পারেনি আমার বালুর গড়। আমি যে বালুর গড়টা তৈরি করেছিলাম স্বপ্ন দেখে সেই শৈশবে কৈশোরে, আজ বলছি শৈশবে কৈশোরে আমি ঠাকুরকে পূজা দিতাম। আমার মা কাকিমার সময় হতো না, আমি আসনের সামনে গিয়ে বসতাম, পূজা দিতাম। এত বড় মহাপ্রভুর ছবি ছিল, সভ্যতার সৃষ্টি কৃষ্টি, মহাভারত রামায়ণ, এগুলো হলো আর্ট, শিল্প, স্কাল্পচার। বরিশালের রিয়াজ আমাকে বলে, একটা পাগলা আজকে 10-15 বছর আমার জন্য পাগল রিয়াজ, সে ফেসবুকে নাই, ছোট্ট ছেলে আমার সন্তানের মতো, আমাকে কল্যাণী ডাকে। আমি বলি তুই ডাক আমাকে কল্যাণী, আমার সন্তানের বয়সী। বলে কি লিপি, দুর্গাপূজাতে যাই, তোমাদের মঠের দিকে প্রতিমার দিকে তাকায় থাকে, কি শিল্প, কি সমৃদ্ধি, কি ঐশ্বর্য তোমার রিলিজিয়নে ঢেলে দিয়েছে বিধাতা তোমাদের ধর্মে। আমি তাকায় থাকি এই মঠের দুর্গার প্রতিমার মঠগুলাকে দেখে, এই ভাস্কর্য দেখে, এই শিল্প দেখে। একটা মুসলিম ছেলে আমাকে বলে, আর আজকে ধর্মের বিভাজন, ধর্ম নিয়ে সারা পৃথিবীতে মারামারি। আমি কত বুদ্ধিজীবী, সেই দিনও একজন পরিবেশ আইনবিদ অনেক বয়স্ক, উনি বলতেছেন 90% মুসলমানের দেশ। এখন সব বুদ্ধিজীবীরা বলেন এটা 90% মুসলমানের দেশ না। বঙ্গবন্ধু বেঁচে থাকলে আজকে লজ্জা পেতেন, এটা 90% মানুষের দেশ। মুসলমানের দেশ তোমরা বানিয়েছ, এটা 90% মানুষের দেশ। বঙ্গবন্ধু বলেছেন প্রথমত আমি বাঙালি, আমি মানুষ, তারপর আমি মুসলমান, আমি বাঙালি মুসলমান। সারা জীবন তিনি এই কথা বলেছেন। যারা এখন বলো এখানে ইসলাম প্রধান ধর্ম, ইসলাম 90% মুসলমানের দেশ, এটা বলিও না। এটা সেকুলারিজম। বঙ্গবন্ধু সেকুলার রাষ্ট্র রেখে গেছেন। তিনি বলেছেন প্রথমত আমি বাঙালি, তারপর আমি মানুষ, তারপর আমি মুসলমান, আমি বাঙালি মুসলমান। আমি সেদিন একটা পোস্ট দিয়েছিলাম, একজন আমাকে বলে কি আপনি ফেসবুক থেকে বেরিয়ে যান, সালার আমি বাইক করে দিচ্ছি। সারাক্ষণ ফেসবুকের ধর্মের চর্চা, ফেসবুকের ধর্মের চর্চা কেন? এটা সামাজিক মিডিয়া। আমরা ধর্ম, রিলিজিয়ন এবং সেকুলারিজমকে তো আমরা আলাদা করতেই জানি না।
এই শিক্ষা আগে গ্রহণ কর। সাহিত্য সংগঠন খুলেই ধর্মচর্চা শুরু করে দিছে, ধর্মের ব্যবসা। তো রাখছি, সামাজিক ডিসক্রিমিনেশন গুলো তুলে ধরলাম, নারীর প্রতি কিছু বৈষম্য তুলে ধরলাম অল্প আজকে, বিশেষ করে সামাজিক ডিসক্রিমিনেশন গুলো আসছে, যারা এগুলো করছে আমি তাদের জন্য এই কথাগুলো বলছি। আপনারা সংশোধিত হন, মানুষ হয়ে যান। আর অজস্র মানুষের ভালোবাসা পেয়েছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। অনেক কথা বললাম। চুম্বনের আর্দ্রতা থেকে আবৃত্তি করেছি রে বাই টিয়ার খান তামিম। তোমার লাইভগুলো আমি দেখি, ঠিক আছে, তোমার কথাটা রাখছি। আমি আরেকটা কবিতা আমি আবৃত্তি করছি, চুম্বনের আর্দ্রতা ওয়াটার কালার থেকে। অনেক বড় হয়ে গেছে লাইভটা, আমি এতক্ষণ লাইভে থাকবো বুঝতে পারি নাই। এভারেস্টে যেতে চাই। প্রথমত আমি তোমাকে চাই জীবনের সর্বশ্রেষ্ঠ ক্ষণে, সুখক্ষণে কিংবা দুঃখক্ষণে আমি তোমাকে চাই। তোমার হাত ধরে বাঁচতে চাই, হাঁটতে চাই, বান্দরবনে যেতে চাই, স্কাই ট্রেনে চড়তে চাই, এভারেস্টে যেতে চাই, কেউ কারাডাঙ্গের বুকে গড় বাঁধতে চাই। আমার ছোট কটেজের সামনে ফুলবাগান তৈরিতে তোমাকে চাই। আমি গাছের গুঁড়োয় মাটি করব, গোবর সার প্রয়োগের সাথে তোমাকে গাছে পানি ডালা দেখতে চাই। চাই আমি শুধু তোমাকে চাই। আজন্ম শৈশব থেকে কখনো চাইনি তো কারি কারি টাকা, গাড়ি চাইনি, বাড়ি চাইনি, ভূমিদস্যু হতে চাইনি, 5-6টি ফ্ল্যাট প্লটের মালিক, ব্যাংক ডাকাত হতে চাইনি, ভারী শাড়ি, হাত ভরা গহনা, পায়ে সোনার চেইন পরে মার্কেটে সময় কাটাতে চাইনি। হবে আমার অতি সাধারণ জীবন, অর্থবিত্তহীন চিত্তরানী হব চিত্তরাজের রাজ্যে। হৃদয়ের বাংলোতে তোমার পাতানো সিংহাসনে মুক্তা, হীরা, টাকা, গাড়ি, বাড়ি, আমার কলম, কাগজ, বই, কলম, কবিতা, কলাম, বলা, শোনা, চর্চা, প্রকাশ, বিকাশ, গবেষণা। শৈশবে যেদিন মামা বাড়ি গিয়েছি, এগুলো আমার জীবনের ঘটনা। শৈশব বেলা মামা বাড়ি যেতাম, মাসিরা বানুগাছ যেতাম, আমার মামাতো বোনরা তারা বড় বড় ছিল, সবাই আমাকে খুব আদর করতো। তাদের পাশে শুইলে আমার চুলের গন্ধটা নিত, বলতো কি সুন্দর, কি নারকেল তেল দেশ। আমার বাবা নিয়ে যেতেন, তো বাবার তো শালিতারা, তারা বলতো যে কি নারকেল তেল দেশ, তোর চুলে এত সুন্দর গন্ধ কেন। এই পুরো বইটাই আমার জীবন থেকে, প্রত্যেকটা লেখা আমার জীবন, প্রত্যেকটা লেখার মধ্যে আমার জীবন। আমি কিন্তু কারো থেকে ধার কর্য করি নাই, চুরি করি নাই। রবীন্দ্রনাথ এত পড়েছি, নজরুল এত পড়েছি, সমস্ত গানের লাইন আমার সেই সব থেকে মুখস্থ, জন্ম থেকে মুখস্থ, কিন্তু কিচ্ছু আমাকে টানে না। আমার সৃষ্টি। এই জন্য আমাকে অনেকে বলে যে আপনি একটা আলাদা গণনার রাইটার। আমাকে বলেছিলেন কল্যাণী ক্রিয়েশন, আমি ক্রিয়েশন, তো শওকত উসমানী বলেছিলেন কল্যাণী ক্রিয়েশন পেজ খুলেছে, ক্রিয়েশন কে করে, ক্রিয়েশন কল্যাণী ক্রিয়েশন নামে ক্রিয়েশন কে করে, যার একটা স্বাতন্ত্রতা থাকে, আলাদা গণনা থাকে, তিনি নাই, তার বিধি আত্মার সেই দিন মারা গেলেন। এই যে 15 দিন 20 দিন হয়েছে শওকত উসমান মারা গেলেন। আচ্ছা, শৈশবে যেদিন মামা বাড়ি গিয়েছি, মাসির পাশে সাজবেলাতে শুয়েছি, কলসিকাকে মামির সাথে পানি আনতে পুকুরে নেমেছি, তাদের গায়ের গন্ধের মাঝেও আমি তোমাকে পেয়েছি। আমার বই হাতে শান বাঁধানো পুকুর ঘাটে সাঁতার কাটতে, আমার বড়শিতে যখন বড় মাছটি ধরেছি, সেই আনন্দেও আমি তোমাকে খুঁজেছি। কালো জাম গাছটির তলায় দাঁড়িয়ে জলপাই কুড়াতে, আমার পিতার উঠানে গাছ থেকে ডালিম পাড়তে, মাচা ভরা শিম তুলতে, পুঁইশাকের লাল সবুজ বিচি ছিঁড়তে, পলাশ ফুলের পাপড়িতে শরৎ শিউলির মালা গেতে, বাসি বকুলের মালায় মিষ্টি ডাবের পানি পান করে তৃষ্ণা মিটানোর ক্ষণে রমনা পার্কে আনমনে একা একা হেঁটেছি। আমি তোমাকে চেয়েছি। তনু মন অবশ ক্লান্ত দেহে এলিয়ে দেওয়া বিছানায় আমার শরীর মেসেজ করে দিতে আমি তোমাকে চেয়েছি। সর্বশেষ আমার অন্তিম যাত্রায় লন্ঠন হাতে তোমার সঙ্গ চাইছি। মানে কি, আমৃত্যু আমি তোমাকে চাচ্ছি। আমি চলে যাব কবরে, তুমি আমার দেহটাকে নিয়ে যাবে। তো এই হইল চুম্বনের আর্দ্রতা ওয়াটার কালার। বিমূর্ত শুধু বলবো না, আমার জীবনের অনেক ঘটনা। এই যে কক্সবাজারের শক্ত বালুরগড়, একটা আনিসুজ্জামান গিয়েছিলেন একটা অনুষ্ঠানে চিফ গেস্ট হয়ে, আমিও গিয়েছিলাম, নুরুল হুদাবাই গিয়েছিলেন কক্সবাজার সেই 2006-07 দিকে। তখন ওখানে কিছু মেমোরি, কিছু স্মৃতি আসছে, প্রত্যেকটা জিনিস আমার। এই যে মামার বাড়ি গিয়েছিলাম, তারপরে বাবার মাচা পড়া শিম তুলতে, পুঁইশাকের, আমার চিন্তা, আমার চেতনা, আমার স্বপ্ন, বিয়ের পরে আমার সব স্বপ্ন ধূলিসাৎ হয়ে গেল। আমি সার্ভাইভ করা, ওখান থেকে বেরোয় আসা, কয়টা মেয়ে পারে, আমি পেরেছি। আমাদের শুধু দোষ দেখে, আমাদের একটা কল্যাণী দেব চৌধুরী তৈরি করতে সাহায্য করে সমাজকে, এই পুরুষতন্ত্র না, সেটা না। শুধু কল্যাণী দেব চৌধুরীদের দোষ ধরে এবং তাদেরকে গলা টিপে মারছে, নারী শূন্য মেধা শূন্য হয়ে যাবে। আমি কি সাদাই লিখেছি? নিয়ে যাবি দাতা তোর ঘোষিত অঘোষিত দর্শক তোর জটরে, আর মা নয় বৃহন্নলয়ে ফিরবো আমি পৃথিবীর পরে। মা হয়ে আসবো না, মেয়েরা আর মা হয়ে আসবে না, এত নির্যাতন। বৃহন্নলা হয়ে ফিরবো আমরা পৃথিবীর পরে। স্কুলে পড়তে পারছে না, প্রতারণা করে তাকে বিয়ে করে ফেলতেছে, ধর্ম থেকে নিয়ে ভাগায় নিয়ে বিয়ে করে ফেলতেছে। বাস থেকে একটা প্রতিবন্ধী মহিলাকে সেদিন ফেলে দিল, ভাইরাল হলো। যে হিন্দু বলো মুসলিম বলো, আমরা মানুষের কথা বলি।
আজ খুব কষ্ট নিয়ে বলছি, খুব দুঃখ থেকে বলছি, এই দেশ থেকে সম্ভ্রান্ত সব পরিবার চলে গেছে। সনাতনী গেছে তারা চলে গেছে, অভিবাসন সব জায়গায় আছে। বাংলাদেশ থেকে সব মুসলিম আমেরিকায় চলে যাচ্ছে, বাংলাদেশ থেকে সব মুসলিম কানাডায় চলে যাচ্ছে, হিন্দুরা কানাডায় যাচ্ছে, সারা পৃথিবীতে অভিবাসন থাকবে। আমরা এইভাবে নেই না কেন জিনিসটা, কিন্তু দুঃখজনক হইলেও সত্য। তারা গেছে তো গেছে, তারা এই সত্যজিৎ রায় থেকে শুরু করে 98% সনাতনী সম্প্রদায় চলে গেছে সব ফেলে। কিন্তু খুব কষ্ট লাগে বাংলাদেশের জন্য, সব শিল্প সাহিত্য সমৃদ্ধি এইটাও সাথে করে নিয়ে গেছে। ওদেরকে তাড়িয়ে লাভ কি? আমার বেকবোনটাকেই তো আমি নষ্ট করছি, আমার পাজরটাকেই তো আমি নষ্ট করছি। আজকে বাংলাদেশের পাজরটাকে তারা নষ্ট করেছে। কি করবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা? কি করবে? কতটুকু পারবে সে প্রতিকূল অস্তিত্বে লড়াই করে? কি শিক্ষা, কি ভাষা, কি কমেন্ট ফেসবুকে, কোনো মনস্তাত্ত্বিক কোনো কমেন্ট দেয় না। ইউটিউবে তো ঢুকা যায় না, কি বাজে বাজে কমেন্ট, শুধু ধর্মীয় বিষেধাগার। না, আমরা মানুষের কথা বলি। আমাদেরকে বঙ্গবন্ধু শিখিয়ে দিয়ে গেছেন মানুষের কথা বলতে। বঙ্গবন্ধুর আমলে তো ধর্ম নিয়ে কোনো কথা ছিল না, কোনো বিভাজন ছিল না। আমি সেদিন বলছিলাম আমাদের বাপদাদার আমলে তো এগুলো ছিল না, বলে কি আপনাদের বাপদাদার আমলে তো ফেসবুক ছিল না। এখন ফেসবুক পাইছে, ইচ্ছা মতো ধর্মের বিষেধগার করছে। শঙ্কর চক্রবর্তী, টিআর খান, আমি সবাই রিপ্লাই দিব। আমার অনেক কথা আজকে, আমি সন্ধ্যাবেলা যে মেজাজটা খারাপ হয়, অনেক কথা চলে আসছে। প্লিজ কেউ রাগ করো না, সবাইকে ভালোবাসি। রাগলে আমাকে এত ভালো লাগে, আগে জানতে না। আমার তো ভালোবাসার রূপ দেখেছো, এই যে শাহানুর, আমার প্রিয়, আমার বন্ধু, আমার ছোট ভাই, আমার প্রেমিক, সেও তো আমার সাথে প্রেমের ডায়লগ। রাগলে তোমাকে এত ভালো লাগে, আগে জানতাম না, এইবার জানো। আরো কত রাগ দেখবে আমার? আমি তো এত বছর আজ রাখছি আজকে 55 বছর বয়সে। আমি তো এতদিন রাগি নাই, কিন্তু 20 বছর 25 বছর 22 বছরের ওদের রাগ, ওদের দুর্ব্যবহার দেখি, কত কিছু দেখি। হজম করতে করতে এটা হজমটাও সাধনা রে, হজমটা সাধনা রে ভাই, হজমটা সাধনা রে পাগল। দিদিকে এত ভালোবাসো শাহানুর। অনেক ছিল আমার সাথে। শহীদুদ্দিন মোহাম্মদ, স্বপন, অর্ণব পেস ইজ ওয়াচিং, ডেইজি হুসেন, কৌশিক মন্ডল, সঞ্জিত কুমার সাহারায়। আজকে অনেক বকাচকা করছি রে, সবাই মাফ করে দিও। আবুল কালাম আজাদ, ফারুক, জানানা ফয়সাল, আমেরিকা থেকে আমার বন্ধু ওয়াচ করছে। নাজিম উদ্দিন ওয়াচিং, SATYI, সত্যজিৎ, SATYAJYO, সত্যজিৎ রুদ্র ওয়াচিং। ফেরদৌস তাজ, ও বাবা, তোর তো কালকে বললাম আসতে সন্ধ্যাবেলা। তিতিমিতি আর আমি বসবো আমরা। MD মন্টু, ফেরদৌস তাজ দেখছি। জেসমিন জুই, শুভকামনা দি। জীবন চক্রবর্তী বা অসাধারণ আবৃত্তি। শিরিন আক্তার বানু, জেসমিন জুই অসাধারণ কবিতা দি, আমার প্রিয় বন্ধু। লাভ ইউ জেসমিন, জেসমিন জুই লাভ ইউ। আমার বন্ধু সুয়েল কেমন আছে রে? প্রীতি, কালকে তুমি বলবা সুয়েলকে, ওর কথা রেখেছি আমি, কালকে লাইভে গেছি 19তম বেচের। প্রীতি পাটোয়ারি ওয়াচিং, প্রীতি পাটোয়ারি লাভ ইউ। অর্পণ ঘোষ লাভ ইউ। মধুসূদন দাস লাভ ইউ। বিনোদিনী কবিতায় আজকে লাভ ইউ মাই ডিয়ার বিনোদিনী, মেদিনীপুর থেকে দেখছে। বিনোদিনী কবিতায় আজকে কতদিন পরে তোমার কথা শুনলাম, কতদিন পর তোমার কথা শুনলাম। লাভ ইউ বিনোদিনী, কবে দেখা হবে রে? কোভিডটা কবে যাবে? সুভাষচন্দ্র সুশীল, ধন্যবাদ, অনেক ভালোবাসা। তাহমিনা বেগম, অনেক ভালোবাসা। শাশ্বতী ভট্টাচার্য দিদিভাই শিলচর থেকে। জেসমিন জুই, শুভ জন্মদিন দিদি। শাশ্বতী, খুব সুন্দরভাবে সাজিয়ে তুলতে পেরেছে কল্যাণী। ও মা, আজকে আমি কোনো প্রিপারেশন নেই, আজকে বকবকানি তাড়াহুড়া সুইফট। অনেক লম্বা লাইভ হয়ে গেছে। সবার নামটা একটু বলতে চাই, আবার মোবাইলটা পড়ে যাবে সেটাও চিন্তা করতেছি। আজকে সামাজিক কিছু ডিসক্রিমিনেশন নিয়ে দীর্ঘদিন যাবত আমি কথা বলবো। আজকে কথা বলবো আমি বুঝতে পারি নাই গো। আজকে কিন্তু ওই সন্ধ্যাবেলা যে আমার কবিতাটা ফেলে দিচ্ছে, আমার মনটাতে লাগছে যে এইরকম চলতে থাকা তো দেওয়া যায় না।
প্রত্যেকটা সাহিত্যাঙ্গনের নাম করে সব রাজাকারের সিন্ডিকেট করে তুলছে, ধর্মের চর্চা করছে সাহিত্যাঙ্গনের নাম করে। আমি তো দুঃখজনকভাবে বা সৌভাগ্যজনকভাবে আমি ঢুকে গেছি সাহিত্যাঙ্গনে, কিন্তু ওখানে তো এগুলো আমাকে ফেস করতে হচ্ছে। রাজাকারের সিন্ডিকেট এবং একতরফাভাবে ধর্মীয় চর্চা করে যাচ্ছে। তো তোরা ধর্মীয় চর্চা করলে তোমরা তোমাদের জায়গায় থাকো, আমাদেরকে টানিও না। আমরা তো ওইভাবে না, আমরা মানবতার পূজারী, আমরা মানবতার সেবা করি, আমরা মানুষের পূজারী। তুমি আমার পোস্টে যদি 2 মাস 5 মাস আমাকে কোনো কমেন্ট না দাও, আমি রাগ করবো না, অভিমান করবো না, আমি তোমাকে ব্লক করবো না। হ্যাঁ, কিন্তু বছরকে বছর পরে কিন্তু বুঝতে হবে, একজন বছরকে বছর নিষ্ক্রিয় তাদেরকে আমি কেটে দিই, এটা ঠিক আছে। আর ওরে আমার মোবাইলটা মাঝখানে পানি, আরো অনেকে আছে মোবাইলটা মাঝখানে পানিতে পড়েছিল, অনেকক্ষণ আনফ্রেন্ড হয়ে গেছে। তবে আমি শুধু এইটাই বলবো, ইয়াং জেনারেশনকে সাহিত্য চর্চা করো, সিনিয়রকে সিনিয়র মানবে, প্রকৃতিক ভৌগোলিকভাবে তাদেরকে মানবে, এবং মনে করবা না যে খুব বড় হয়ে গেছো। মনে করাটা মানুষের উপর ছেড়ে দাও, প্রকৃতির উপর ছেড়ে দাও। সবাই ভালো থাকো, সুখে থাকো। তপন দে ইজ ওয়াচিং। আজকে আমার লাইফটা একটু এলোমেলো হয়ে গেছে, কেউ অন্য লাইভের সাথে আজকাল লাইভ সম্পূর্ণ। আজকে আমি রণরঙ্গিনী, রাজ্যে তোমায় আরো মিষ্টি করে অনুরাগের চেয়ে আজকে আমি রণরঙ্গিনী। মোর এক হাতে বাঁশের বাঁশরি, আর হাতের নতুর্য। আজকে কবি নজরুলের ভাষায় বলতে হয় যে আমার হাতে ত্রিশূল। প্লিজ দিদি বল না রে ভাই, টিয়ার খান টাইম কি বলতে চাচ্ছিস বল না, তোরা তো সবাই চলে গেছিস, এখন আমি যাচ্ছি গিয়ে। লাইভটা কালকে দেখবি তো, আবার সবাই দেখবে তো। সরস্বতী ভট্টাচার্য, ওকে 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 ওকে, সবাইকে অনেক ধন্যবাদ। সবার ভালোবাসায় শিখতো আমি, ভালোবাসার দিনে তো আজকে ভালোবাসা খুব একটা দিতে পারলাম না সবাইকে, অসুবিধা নেই, আমি তো যুগ যুগ ভালোবাসা তোমাদেরকে দিচ্ছি। আমি ভালোবাসা দেওয়ার আগামীতেও চেষ্টা করব। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। অনেক ভালোবাসা, অনেক ভালোবাসা, অনেক ভালোবাসা, অনেক ভালোবাসা। ভুল ত্রুটি ক্ষমা করে দিও, মাফ করে দিও। অনেক রেগে কথা বলছি, রাগ আজকে কন্ট্রোল করতে পারি। সন্ধ্যাবেলা 2-3 ঘন্টা আবার এগুলো আমি লাইভে ভাবছিলাম যে আজকে সিলেক্টেড কয়েকটা প্রেমের কবিতা নিয়ে আসবো, কিন্তু কি প্রেমের কবিতা? সন্ধ্যাবেলা আমার মিজাজটা, আমি একটা সাহিত্য গ্রুপের একজন সভাপতির সাথে কথা বলছি, আরেকজনের সাথে কথা বলছি, বলে কি এই গ্রুপ সংগঠনটা একটা এখন রাজাকারের সিন্ডিকেট হয়ে গেছে, তো এইগুলো নিয়ে কথা বলছি। তখন আমার মিজাজটা খুব খারাপ ছিল, ওইটার ইনফ্লুয়েন্স আসলে কি জানো, জীবনে দেখলাম যে কোনো কিছু ঘটে গেলে ওই দিনে ওইটার ইনফ্লুয়েন্সটা সারাদিনই থেকে যায়। রাতে যদি একটা কিছু চিন্তা করে ঘুমাও, পরের দিনের স্বপ্নটা তুমি ওইটা রাতেই তুমি ঘুমের মধ্যে ওইটা নিয়ে স্বপ্ন দেখবে। এটাই জীবন, এটাই বাস্তবতা। সবাইকে অনেক ভালোবাসা, লাভ আনলিমিটেড। আমার দেশের মানুষকে অনেক ভালোবাসা, আমার সরকার প্রধানকে অনেক ভালোবাসা, আমার জননেত্রী শেখ হাসিনাকে অনেক ভালোবাসা, আমার রাষ্ট্রের সব কর্মকর্তা কর্মচারীকে, প্রজাতন্ত্রের সকল কর্মচারী, আমার প্রশাসন, সবার প্রতি আমি শ্রদ্ধা রেখে আমাদের দেশে আইনের শাসন প্রতিষ্ঠিত হোক, সকল অন্যায় দূর হোক। আজকে আমি আমার এই সুন্দর এই মুহূর্তে আমি এইটাই কামনা করছি। ভালো থাকুন, সুস্থ থাকুন। অনেক শ্রদ্ধা, অনেক ভালোবাসা, অনেক শ্রদ্ধা, অনেক ভালোবাসা। আর আমি যদি আজকের লাইভে, আমি তো আমার এরকম লাইভ করি না, আজকের লাইভে যদি আমি আবারও বলছি, বারবার বলছি, আঘাত দিয়ে থাকি, সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। অনেক ভালোবাসা, লাভ ইউ, বাই।